ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফর্মাল লেকচারার হিসেবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলেন। আপনারা জেনে খুশি হবেন স্যার বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির অ্যাডভাইজারের পদে রয়েছেন। এছাড়াও স্যার যুক্ত ছিলেন এবং রয়েছেন কমিশনিং এডিটর অ্যাট ইন্টারন্যাশনাল রিলেশনস, former research assistant consultant at Better Stories Limited, former research assistant transcriber at Bragg James P. Grant School at Public Health, former policy intern at Youth Policy Forum, YPF, former research assistant at Center for Advanced Research. Currently, sir is pursuing his master's degree in Department of Political Science at University of Southern Mississippi, USA, with full funding scholarship. তো চলুন আর দেরি না করে আমরা স্যারের থেকে স্যারের স্কলারশিপের জার্নির গল্পটা শুনে আসি এবং সেখান থেকে আমরা খুঁজে নিব আমাদের জানা অজানা অনেক প্রশ্নের উত্তর। এবং সবার উদ্দেশ্যে একবার বলতে চাই, আপনারা যদি স্যারকে কোনো প্রশ্ন করতে চান তাহলে সেটি অবশ্যই নোট করে রাখবেন এবং আমরা আমাদের প্রোগ্রামের কিউএনএ সেগমেন্টে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে ফিরে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ পিঙ্কি ফর ইনভাইটিং মি। ওকে, সো আমি তাহলে শুরু করছি, ঠিক আছে? অবশ্যই স্যার, প্লিজ। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার এখানে সকাল, সো গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন আপনারা, এবং আমি খুব খুশি আপনাদের সবাইকে দেখে। অলমোস্ট 150 জন হচ্ছে জয়েন করেছেন আজকের এই প্রোগ্রামে, এবং আমি আশা করছি যে আপনাদের সবারই ইচ্ছা যে আপনারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকা আসবেন, এবং এই আপনাদের এই উচ্চশিক্ষা আমেরিকার যাত্রাকে সহজ করে তোলার জন্য মূলত আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি ওয়েবিনার আয়োজন করেছে। সো তাহলে চলুন শুরু করা যাক। আজকের আমাদের রোড ম্যাপ টু সাকসেস প্রোগ্রামের নামটা কেন বলা হয়েছে, এখানে আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারবো যে কিভাবে আপনি হাঁটবেন, কিন্তু হাঁটতে হবে আপনার নিজেকেই, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমি এখন পড়াশোনা করছি, মাস্টার্স ডিগ্রি নিচ্ছি স্কুল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড গ্লোবাল স্টাডিজ পলিটিক্যাল সায়েন্সের উপরে, ইউনিভার্সিটি সাউদার্ন মিসিসিপি, এটা মিসিসিপিতে। তো সবকিছু শুরু করার আগে আমরা যদি একটু দেখি একটা কমন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেটা হচ্ছে যে কি কি লাগবে আসলে অ্যাপ্লাই করার জন্য, বা স্কলারশিপ পেতে কি কি লাগে। আমি স্কলারশিপ পেতে চাই, সো আমার কি কি প্রয়োজন হবে? কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, ইনফরমেশন গ্যাপ। আমরা জানি না যে আসলে কি কি প্রয়োজন। আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি না আমাদের দেশের সোশিয়াল কন্ডিশনে। যেমন এখনো যদি বলি, আমাদের দেশ যদি আমরা ইউনিভার্সিটি গুলোকে দুই ভাগে ভাগ করে মোটা দাগে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটির ছেলে পেলে 95% থেকে 97% এরা হচ্ছে পাবলিক সেক্টরে চলে যায়। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এরা কর্পোরেট সেক্টরে কিংবা দেশের বাইরে চলে আসে। এখন তাহলে গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে ইনফরমেশন গ্যাপটা আমাদের জন্য একটা বড় সমস্যা। সো আমি চেষ্টা করবো যে সেই ইনফরমেশন গ্যাপটাকে ফিল আপ করার। যদি একটু দেখি যে আসলে কোন কোন ডকুমেন্ট গুলো আমার প্রয়োজন হয়, দ্য থিংস ইউ নিড ফর ইউর অ্যাপ্লিকেশন আর ফর স্কলারশিপ। ফার্স্ট অফ অল, স্ট্রং একাডেমিক রেকর্ড। আপনার, আপনি যদি মাস্টার্স অ্যাপ্লাই করেন, আপনার ব্যাচেলার সার্টিফিকেট, মার্কশিট এটা লাগবে। দেন আপনাকে পিএইচডির ক্ষেত্রে ব্যাচেলার মাস্টার্স সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, কিংবা পিএইচডি কিন্তু মাস্টার্স ছাড়াও করা যায়, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আপনাকে একটা ভালো রেজাল্ট লাগবে, তার মানে সিজিপিএ ম্যাটার্স। এখন লো সিজিপিএ হলে কি হবে সেটা নিয়ে আমরা পরে আসতেছি, বাট যদি আপনি আপনার সিনিয়র থেকে শোনেন যে, কারণ সিনিয়ররাই মূলত কি বলে ওই যে নবীন বরণের সময় কিংবা ম্যানার শেখানোর সময় সিনিয়ররা প্রথমে মোটিভেট করে যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার বাট ইট ম্যাটার্স, ট্রুলি ম্যাটার্স। এবং এইটা যখন আপনি আপনার ব্যাচেলার শেষ হবে, আপনি যখন জব ফিল্ডে যাবেন বা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবেন, তখন দেখবেন যে না, এইটা যদি আপনার বেশি থাকে তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়। এখন স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি? স্ট্যান্ডার্ড বলতে আমরা বুঝি যে ধরেন 3.5। আর
লো সিজিপিএ নো প্রবলেম, আমরা সেটা দেখছি পরে। সেকেন্ড যেটা লাগবে আপনার স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোরস, সেটা হচ্ছে ধরেন জিআরই, জিম্যাট, ব্যাচেলরের জন্য হচ্ছে স্যাট। যদি আমরা ব্যাচেলরের জন্য আলোচনা করছি না এখানে, জিআরই এবং জিম্যাটটা মূলত লাগে আর কি, এটা প্রোগ্রাম ভেদে আলাদা আলাদা হয়। থার্ড যেটা লাগে লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশন কি? এটা হচ্ছে যে আপনার ব্যাপারে আপনার টিচার লিখবেন যে আমি এই ছেলে বা এই মেয়েটাকে হচ্ছে রিকমেন্ড করতেছি, সে আপনার প্রোগ্রামে গেলে আপনার প্রোগ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল। ঠিক আছে, মানে আপনার সম্পর্কে আপনার টিচার লিখবে, আপনার সম্পর্কে আপনার টিচার রিকমেন্ড করবে। এরপরে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, এটাকে আমরা মোটিভেশন লেটার বলে থাকি। এরপর হচ্ছে লেটার অফ ইন্টেন্ট বলে থাকি, বিভিন্ন নাম আছে, বাট স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে কি আপনি কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান বা আপনি কেন এই প্রোগ্রামে পড়তে চান, এবং এখানে আপনার নিজের সম্পর্কে নিজেকে লিখতে হবে। এক ভাইয়া বলতেন যে এখানে হচ্ছে নিজের ঢোল নিজে পেটানো। ঠিক আছে, নিজের প্রশংসা নিজে করতে হবে। এখন কিভাবে করবেন সেগুলো আমরা দেখব, বাট এই এলওআর এবং এসওপির উপরে কিন্তু অ্যাডমিশন ডিপেন্ড করে। ইভেন ইফ ইউ হ্যাভ গুড সিজিপিএ, গুড রিসার্চ পাবলিকেশন, বাট আপনার এসওপিটা স্ট্রং না, আপনার এলওআরটা স্ট্রং না, আপনি কিন্তু স্কলারশিপ পাবেন না। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। অনেকের লিডারশিপ থাকে, বিভিন্ন জন বিভিন্ন অর্গানাইজেশন যুক্ত থাকেন, কমিউনিটি সার্ভিসে যুক্ত থাকেন, এগুলো একটা ভালো ইমপ্রেশন তৈরি করে অ্যাডমিশনের জন্য। এবং রিসার্চ এক্সপিরিয়েন্স, এখানে যারা গ্রাজুয়েট বা মাস্টার্স বা পিএইচডি লেভেলে যারা অ্যাপ্লাই করবেন এদের জন্য হচ্ছে গ্রাজুয়েট লেভেলে স্কলারশিপের জন্য রিসার্চ ব্যাকগ্রাউন্ড লাগে, লাইক পাবলিকেশনস, কোনো প্রতিষ্ঠানের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, এই বিষয়গুলোর প্রয়োজন হয়। এরপর আপনার যেটা লাগে হচ্ছে রাইটিং স্যাম্পল। রাইটিং স্যাম্পল বলতে বোঝায় একাডেমিক রাইটিং, হয়তো আপনি কোনো একটা অ্যাসাইনমেন্ট করেছেন যেটা খুব ভালো ছিল, কিংবা আপনার পাবলিশড রিসার্চ পেপার। এটা ইউজুয়ালি সোশ্যাল সায়েন্স ফিল্ডে লাগে আর কি, সায়েন্স ফিল্ডে এটা প্রয়োজন হয় না। এরপর ফিনান্সিয়াল ডকুমেন্টস অনেক সময় লাগে, যে জাস্ট দেখানোর জন্য যে আপনার কাছে 5 থেকে 10 লাখ টাকা আছে। বাট স্কলারশিপ পেলে অনেক সময় এটা জাস্ট ব্যাংক স্টেটমেন্টটা দেখানোর প্রয়োজন পড়ে। দেন হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, যেহেতু আমরা সবাই বাংলাদেশি, সো আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, আমাদের জন্য টোয়েফল কিংবা আইএলটিএস করে দরকার হবে অ্যাপ্লিকেশনের জন্য। এছাড়াও আমার পরামর্শ থাকবে যে আপনি শুধুমাত্র ইউএসএ না, বরং অন্যান্য যে স্কলারশিপ গুলো আছে সেগুলো একটু দেখবেন। বাট হ্যাঁ, ইউএসএ ভালোভাবে টার্গেট করলে পাওয়া পসিবল। এবং ম্যাক্সিমাম স্কলারশিপের আপনার আর্লি ডেডলাইন থাকে, যেটাকে আমরা বলি প্রায়োরিটি ডেডলাইন। ওই ডেডলাইনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে আপনার জন্য স্কলারশিপটা পাওয়া সহজ হয়ে যাবে। এখন আসেন লো সিজিপিএ যারা, সো ভাইয়া লো সিজিপিএ ওঠে নাই, উঠাইতে পারি নাই, 3 পয়েন্টের নিচে নেমে গেছে, তাহলে কি এখন আমার স্কলারশিপের স্বপ্ন ভঙ্গ? না, স্কলারশিপ স্বপ্ন ভঙ্গ না। বিকজ আমেরিকা এমন একটা জায়গা যেখানে 4,500-এর উপরে ইউনিভার্সিটি আছে, এবং এখানে এটা সম্ভব যে আপনি লো সিজিপি দিয়ে স্কলারশিপ পাবেন। কিন্তু কিভাবে পাবেন? ধরেন আপনার এই জায়গাটা নাই। আচ্ছা, আমরা যদি একটু মার্কিং করি, যে ধরেন রেজাল্ট, রেজাল্টে ধরলাম 20 মার্কস। হ্যাঁ, ধর স্কলারশিপ কমিটি যখন আপনার সিভি দেখবে তখন সেভাবে মার্কিং করতে পারে। হ্যাঁ, রেজাল্টে 20 মার্ক, এসওপি, এলওআর, হ্যাঁ, এগুলোতে ধরেন ধরলাম এখানে 20, ধরলাম এখানে 10, রিসার্চে ধরলাম 20। তো এইভাবে আসলে মার্কিং করে। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল আপনার রেজাল্টে আছে 10, এখন আপনাকে সবটা ভঙ্গ? না। এখন একজনের রেজাল্টে 20 থাকতে পারে, বেশি 20 থাকতে পারে, বাট তার এসওপিটা ভালো হয় না, সে এসওপিতে 0 পাইলো। কিন্তু আপনি এসওপিতে 20 পাইলেন, রেজাল্টে 10 পাইলেন, তাহলে আপনি পাইলেন 30, সে পাইলো 20, আপনি কিন্তু আগে গেলেন, তাই না? সো তাহলে আপনাকে কি করতে হবে? আপনার যদি রেজাল্ট ভালো না থাকে, আপনি যে আমার এটা হয়ে গেছে, আমি কিছু করার নাই, আমি কি করব? আপনি জিআরইটা ভালো করেন, আপনার এলওআরটা ভালো করেন, এসওপিটা ভালো করেন, আপনি 2টা পাবলিকেশন করেন, আপনার আইএলটিএস আপনি একটা ভালো স্কোর আনেন, তাহলেই আপনার ওই রেজাল্টের গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন সব। এখন দেখেন,
এটা হচ্ছে আমি ফেসবুকের একটা গ্রুপ থেকে নিয়েছি। সো লো সিজিপিএ ধারীরা কিভাবে স্কলারশিপ পাইছে দেখেন। আহ, এই ইউনিভার্সিটি দেখেন, ওনার সিজিপিএ ছিল 2.83, বাট ওনার জিআরই তে 311 ছিল, আইএলটিএস 7.5 ছিল। সো উনি ফুল ফান্ডেড পড়তেছে। আরেকজন সেকেন্ড ক্লাস ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, উনি জিআরই 301, আইএলটিএস 6.5। ওনার কিন্তু জিআরই আইএলটিএস খুব বেশি স্কোর এমন না, বাট হয়তোবা ওনার এসওপি এলওআর রিসার্চ এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। দেখেন 2.39, এখানে কেউ আছেন কিনা জানি না, 2.39 খুবই লো সিজিপিএ, বাট ওনার জিআরই স্কোর দেখেন, আইএলটিএস স্কোর দেখেন। তার মানে লো সিজিপিএ ব্যারিয়ার না, আমি আবার বলছি লো সিজিপিএ ব্যারিয়ার না, বাট আপনাকে অন্য জায়গায় দিয়ে ফিল আপ করতে হবে সেটা, সেটা জিআরই হোক, আইএলটিএস হোক, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স হোক। হ্যাঁ, আর যদি আপনার সিজিপিএ ভালো থাকে সেটা তো দেখেন, একজন আছে যে 2.98 উইথ 4 এফ গ্রেডস, এফও ছিল তার, বাট সে জিআরই তে 318, তার টোয়েফল 111, 114। সো এভরিথিং ইজ পসিবল। সো লো সিজিপিএ হয়ে গেছে, হতাশ হওয়ার কিছু নাই, এটা নিয়ে আপনি পারবেন, আপনাকে অন্য জায়গায় গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি যতটুকু আলোচনা করলাম? কালকে হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে হচ্ছে আমাদের মডারেটররা আপনাকে ফ্লোর দিবেন। আচ্ছা, মডারেটর যারা আছেন, যারা হ্যান্ড রেজ করেছেন, ওনাদেরকে একা একা ফ্লোর দিতে পারেন আর কি। স্যার জিআরই প্রিপারেশনের ক্ষেত্রে স্যার কতদিন সময় লাগতে পারে, কয় মাস, আর কিভাবে নিলে ভালো হবে? আচ্ছা, জিআরই প্রিপারেশন, আমি আসলে জিআরই প্রিপারেশন নেই নাই, তবে আমি যতদূর দেখেছি যে মোটামুটি 6 মাসের একটা প্রিপারেশন নেওয়া যায়। এবং জিআরইর সিলেবাসের ক্ষেত্রে এখন এক্সাম 2 ঘন্টা করে ফেলছে, এর আগে 4 ঘন্টা ছিল। সো কোয়ান্ট থাকে, ম্যাথমেটিক্স, প্লাস ইংলিশে ভার্বাল থাকে, এবং প্যাসেজ থাকে, অনেকটা সির আনসির কম্প্রিহেনশনের মতো, বাট কোয়াইট ডিফিকাল্ট। আর একটা রাইটিং থাকে, রাইটিংটা হচ্ছে এরকম যে টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি অর ডিসএগ্রি। ফর এক্সাম্পল একটা স্যাম্পল দেখা থাকতো যে জব স্যাটিসফ্যাকশনের চেয়ে টাকাটা গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে, সো তুমি এটা এগ্রি করো কিনা। তো এই ধরনের একটা আর্গুমেন্ট থাকে আর কি। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম বা গবেষণা যেটা বলে যে মোটামুটি 6 মাস প্রিপারেশন নিলে, যেহেতু ফুল টাইম স্টুডেন্ট যারা, এদের জন্য আসলে সবকিছু মেনটেন করে আলাদা পড়াশোনা করা কঠিন হয়ে যায়। সো মোটামুটি 6 মাস প্রিপারেশন নিলে জিআরইটা হয়ে যায় আর কি। আচ্ছা, নেক্সট। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাইফ, কি অবস্থা? বলো। স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার একটু সিজিপিএ সম্পর্কে একটু ক্লিয়ার হচ্ছিল স্যার, যে হ্যাঁ। সিজিপিএ তো স্যার আমাদের যেরকম 80 থেকে কোনো ভার্সিটি স্যার 90+ বা 95, তো 4 যেটা, হুম, হ্যাঁ সিজিপিএ হুম। পড়ছে। তো স্যার বাইরে যাওয়ার ক্ষেত্রে স্যার এই জিনিসটা কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে, মানে আমরা যে এভাবে ধরেন আমরা তো 80 পাইলে 4 হিট করতে পারি, কিন্তু ওদের তো মার্কিং সিস্টেম আলাদা, এটা স্যার কিভাবে তারা জাজ করে? আচ্ছা, এটা 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 জাজ করার ওয়ে হচ্ছে যে তোমাকে তো অবশ্যই তোমার ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। হ্যাঁ, সো ওরা এই ট্রান্সক্রিপ্টটা দেখে যে ট্রান্সক্রিপ্টে গ্রেডিং কিরকম আছে বা মার্কিং কিরকম আছে, এবং ট্রান্সক্রিপ্টের উপরে লেখা থাকে যে এত থেকে এত এ প্লাস, এত থেকে এত হচ্ছে এ গ্রেড। হ্যাঁ, এভাবে লেখা থাকে। সো ওরা ওইটা দেখে দেন জাজটা করে আর কি। জি স্যার, তাই বুঝছি, কিন্তু মানে স্যার এই ক্ষেত্রে মনে করেন অন্যান্য কিছু আমাদের সেম আসছে, কিন্তু কারো দেখা যাচ্ছে যে ব্র্যাকের একজন বা অন্য কোনো ইউনিভার্সিটির একজন যার হইলো সিজি 4, আমারও 4। তো স্যার এখানে কি প্রায়োরিটি বা এরকম কিছু আছে যে সে হয়তো বা রেফারেন্স আগে পাবে বা পরে, এরকম স্যার? না, আসলে এখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যখন দেশের বাইরে অ্যাপ্লিকেশন করি, এখানে ধরো ওরা আমাদের ইউনিভার্সিটির নামও জানে না, বলতে গেলে সত্য কথা এরকম। হ্যাঁ,
এবং ওরা ন্যাশনাল, পাবলিক, প্রাইভেট এগুলো কিছুই দেখে না। ওরা দেখে যে তোমার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালে কি কি আছে, ঠিক আছে? সো এটার উপর বেস করে ডিরেক্টলি, অন্য কিছু না। স্যার বুঝছি, ঠিক আছে স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্নটা হচ্ছে মানে মাস্টার্স এর স্কলারশিপ অ্যাভেল করতে গেলে মানে জিআরই স্কোরটা এবং হচ্ছে রিসার্চ পেপার থাকে, এটা কি মাস্ট যদি আমার সিজিপিএ ভালো থাকেও? আচ্ছা, জিআরইটা হচ্ছে প্রয়োজন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। হ্যাঁ, আপনি কোন ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন? আপনার মেজর কি? ফাইন্যান্স। আচ্ছা, ফাইন্যান্সে জিআরই চাই কিনা এটা একটু আপনাকে ইউনিভার্সিটির লিস্ট গুলো দেখতে হবে। যদি আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ইচ্ছা করছেন ওই ইউনিভার্সিটিতে জিআরই ম্যান্ডেটরি থাকে, দেন জিআরই দেয়া লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ লাগবে না। আর রিসার্চ পেপার, ইভেন পিএইচডি রিসার্চ পেপার ছাড়া পাওয়া যায় এখানে, ঠিক আছে? সো রিসার্চ পেপার এটা ম্যান্ডেটরি না, এই দুইটা জিনিস ম্যান্ডেটরি না। বাট যদি আপনার ধরেন কম্পিটিশন যেহেতু, সো থাকলে ভালো, বাট এগুলো ছাড়া পাওয়া পসিবল। হ্যাঁ, এটা অসম্ভব কিছু না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম। আহ, আমি জানতে চাচ্ছিলাম যে হচ্ছে জিআরই তো দুইটা সিস্টেম হয়ে থাকে, একটা হচ্ছে সেন্টারে আর একটা হচ্ছে হোম টেস্ট। তো হোম টেস্ট আর সেন্টারের মধ্যে পার্থক্যটা কি? হোম টেস্ট কি মানে প্রায়োরিটি কি সেম নাকি হচ্ছে আলাদা, সেটা জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, জিআরইর এই বিষয়টা আসলে আমার জানা নাই। হ্যাঁ, আর হচ্ছে ওরা ইউজুয়ালি সেন্টার বেসড টেস্টটাকে প্রায়োরিটি দেয়, আমি যেটা দেখলাম। বাট দুইটার মধ্যে কি ডিফারেন্স এটা আমার জানা নাই। আচ্ছা, মাহি কিছু বলতে চাচ্ছ? জি, ইয়া রি- মানে স্কলারশিপের জন্য রিসার্চ পেপার যদি করতে পারি তাহলে ওটার জন্য ওটার যে টপিকটা ওইটা কতটুকু ইয়া মানে ম্যাটার করে? আচ্ছা, টপিক ম্যাটার করে বলতে এটা আসলে ডিসিপ্লিন ওয়াইজ ভ্যারি করে। হ্যাঁ, যে যেমন সায়েন্স ফ্যাকাল্টি গুলোতে বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলোতে প্রফেসর ম্যানেজ করতে হয়, ঠিক আছে? মানে অ্যাডভান্স অ্যাডমিশনের আগে প্রফেসর ম্যানেজ করতে হয়। সো প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে প্রফেসরের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট ম্যাচ করতে হয়, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমি যখন অ্যাপ্লাই করব, তো আমাকে দেখতে হবে যে আমি যেই বিষয়ে গবেষণা করেছি, লাইক ক্রিপ্টোকারেন্সি অথবা এআই, এখন ওই প্রফেসর যদি এআই নিয়ে কাজ করে আমি তাকে আগে অ্যাপ্রোচ করতে পারবো, দেন আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? ভাই বুঝতে পারছো? জি, ওকে, আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন গুলো সেশনের শেষ দিকে নিচ্ছি। তাহলে আমি আগে বিষয়গুলো আলোচনা করি, তাহলে হয়তো বা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু অ্যাট এ গ্লান্স খুব সংক্ষেপে হচ্ছে আমার প্রোফাইলটা একটু আপনাদেরকে আলোচনা করছি, যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম মানে এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন আমার প্রোফাইলটা কিরকম ছিল। সো আমার আইএলটিএস 7 ছিল, লিসেনিং 8.5, রিডিং 7, রাইটিং 6.5 এবং স্পিকিং 6 ছিল। সো এবং সিজিপি এর ক্ষেত্রে আমার মাস্টার্সে 3.7 ছিল, অনার্সে 3.67। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছিল ডেফোডিলে আমার তখন, আমি তখন মার্চে, সো ডেফোডিলে 3 মাস। আর ইউনিভিতে হচ্ছে আমি আইএলটিএস এ ক্লাস দিতাম, ওখানে 6 মাস। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার 2 বছর এক্সপিরিয়েন্স ছিল। পাবলিকেশন ছিল আমার 2টা জার্নাল আর্টিকেল ছিল, একটা বুক রিভিউ ছিল, আর 2টা করেসপন্ডেন্স আর্টিকেল, আর কিছু নিউজ পেপার আর্টিকেল ছিল। এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সময় আমার প্রোফাইলটা এরকম ছিল। এবার আসি যে সহজ কোশ্চেন আর কি, যে আপনারা ইউএসএ পড়তে চান, কেন পড়তে চান, তাই না? তো ফার্স্ট অফ অল যে আমরা জানি যে আমেরিকা হচ্ছে স্টিল নাও ওয়ার্ল্ডের টপ ইকোনমি, এবং ওয়ার্ল্ডের টপ ক্লাস এডুকেশন হচ্ছে এরাই প্রোভাইড করে। সত্য বলতে হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড, প্রিন্সটন, এই ইউনিভার্সিটিগুলো এখানে অবস্থিত, এবং এখানে ডাইভার্স রেঞ্জ অফ প্রোগ্রাম আছে। আপনি সায়েন্স হন, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আর্টস, সোশ্যাল সায়েন্স, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, এখানে আপনার জন্য সুযোগ আছে। এবং আমেরিকান ইউনিভার্সিটির ডিগ্রিগুলো সারা বিশ্বব্যাপী সমাদৃত। আপনি দেখবেন পৃথিবীর যে কোনো দেশ বলেন, যে কোনো ইউনিভার্সিটি বলেন, মানে ভালো ইউনিভার্সিটি যদি হয়, সেখানে আমেরিকান ডিগ্রিধারী কাউকে না কাউকে আপনি পাবেন। এবং এখানকার রিসার্চ অপরচুনিটি টপ নচ,
সবসময়। কালচারাল ডাইভার্সিটি খুব বেশি থাকে। যেমন আমার এখানে আফ্রিকান আছে, চাইনিজ আছে, নেপাল, ইন্ডিয়ান, পাকিস্তানি। ওয়ার্ল্ডের এই বছর আমার ইউনিভার্সিটি এখানে এই বছর ওয়ার্ল্ডের প্রায় 50টা দেশ থেকে বিভিন্ন স্টুডেন্ট আসছে। সো এই যে একটা ডাইভার্সিটি, এই ডাইভার্সিটি কিন্তু আপনি আমেরিকায় আসলে পাবেন। এছাড়া ফ্লেক্সিবল এডুকেশন সিস্টেম, লাইক এই সেমিস্টার আমি চাইলেই, ধরেন আমার ইচ্ছে হলো যে না আমি ডেটা সায়েন্সের একটা কোর্স নিব, আমি চাইলে নিতে পারতাম, নেওয়া সম্ভব। আবার ধরেন আপনি কম্পিউটার সায়েন্সের, বাট আপনার ইচ্ছা হইলো যে আপনি একটু গ্লোবাল পলিটিক্স নিয়ে একটা কোর্স নেবেন, আপনি কিন্তু নিতে পারবেন। এখানে ফ্লেক্সিবিলিটি আছে। এবং আরো ফ্লেক্সিবিলিটি কি, আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল, তার অনার্স মাস্টার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, সে এখানে এসে সেকেন্ড মাস্টার্স করছে হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপরে। তার মানে এটা সম্ভব, আমেরিকায় এটা সম্ভব। ঠিক আছে, ইভেন বাংলাদেশ ছাড়া আসলে অনেক দেশে এই জিনিসগুলো সম্ভব, মেজর চেঞ্জ করা। এছাড়াও ইউএসএ হচ্ছে অনেক স্কলারশিপ, গ্রান্ট, ফান্ডিং অপরচুনিটিস আছে। যেমন ধরেন আমি মোটামুটি বলতে পারি যে আপনি ঠিকভাবে যদি 7টা থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেন, আপনি ফান্ডিং পাবেন। ঠিক আছে, স্কলারশিপ পেয়ে যাবেন। এছাড়াও ক্যারিয়ার অপরচুনিটি, জব অপরচুনিটি, রিসার্চ ফ্যাসিলিটিস, অ্যালামনাই নেটওয়ার্ক, এগুলো খুব স্ট্রং। আর আপনার ইংলিশ, যেহেতু আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকবেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ হবে, এটাই স্বাভাবিক। আর এই তো মোটামুটি এগুলো ছিল। এবং দেখেন, যদি কেউ সিএস ব্যাকগ্রাউন্ডের হয় কিংবা ফিজিক্স কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, আপনার ইচ্ছা যে ভাই আমি টপ নচ আইটি ফার্মে কাজ করব, অ্যাপল, গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, টেসলা, আইবিএম, ইন্টেল, সবগুলোই কিন্তু ইউএসএ তে। ঠিক আছে, তো আপনার অনেক সুযোগ আছে। আপনাদের ব্যাকগ্রাউন্ড, যেমন আমি আমার পরিচিত বেশ কয়েকজনকে দেখছি যে না, ওনারা হচ্ছে ইউএসএ মাস্টার্স শুরু করলেন, পিএইচডি করলেন, আর দেখতেছি যে উনি ইন্টেলে ইন্টার্ন করতেছেন বা মেটা ইন্টার্ন করতেছেন, পরবর্তীতে ফুল টাইম জব করতেছেন এখানে। সো এই সুযোগগুলো এইখানে খুব বেশি। তো এই তো, এবার হচ্ছে ফ্লোচার্ট অফ সাকসেস, এই জিনিসটা আপনাদেরকে মাথায় খুব ভালোভাবে ক্যাচ করতে হবে যে সফলতার রোড ম্যাপ টু সাকসেসটা আসলে কি। প্রথম হচ্ছে যে আপনি প্রিপারেশন নিবেন। আপনার প্রিপারেশনে আপনার সিজিপিএ, আইএলটিএস, জিআরই, সিভি, এসওপি, এলওআর, পাবলিকেশন যা যা লাগে আপনার থাকবে। দেন আপনি এই ডকুমেন্ট গুলো আপনাকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, প্রফেসরদেরকে ইমেল করতে হবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং হয়, দেন প্রফেসরদেরকে ম্যানেজ করতে হয় আগে, দেন অ্যাপ্লিকেশন। এরপর আপনাকে অ্যাডমিশন অফার করবে, ফান্ডিং অফার করবে, আপনি সেটা নিবেন। দেন আপনার ভিসা প্রসেসিং শুরু করবেন, দেন আপনি ফ্লাই করবেন। সহজ হিসাব, বাট হ্যাঁ, হিসাবটা সহজ, কিন্তু কাজটা সহজ না, মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়। ওকে, সো প্রথম আসি, সিজিবি এর ব্যাপারে আমি অলরেডি আলোচনা করেছি যে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে, মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে 3 চায়, বাট আমরা যেটা দেখলাম যে 3 নিচে 2.3 দিয়ে অনেকে আসছে, বাট ইটস অলওয়েজ সেফ টু হ্যাভ 3.5। আইএলটিএস এর ক্ষেত্রে একটু শর্টে আলোচনা করি যে আইএলটিএস এক্সাম দিতে 22,500 টাকা লাগে। এখানে লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং 4টা বিষয়ে হচ্ছে কোশ্চেন আসে। লিসেনিং এ 4টা সেকশন, 40টা প্রশ্ন অ্যান্সার দিতে হয়। আর রিডিং এর ক্ষেত্রে হচ্ছে 3টা প্যাসেজ থাকে, এখানে 40টা প্রশ্নের অ্যান্সার দিতে হয়। এবং রাইটিং এ আপনাকে একটা এসে লিখতে হবে এবং একটা গ্রাফ চার্টের ডেসক্রিপশন দিতে হবে। স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে 3টা পার্ট নিয়ে কথা বলতে হবে। এই তো। আর রেজিস্ট্রেশন করতে পারবেন ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি থেকে, দুইটাই সেম আমার কাছে মনে হয়, দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। আর ক্যামব্রিজ 10 থেকে 18 হচ্ছে বেস্ট রিসোর্স ফর প্র্যাকটিস, এর উপরে আসলে কোনো রিসোর্স নাই। আর আমেরিকার ক্ষেত্রে এখন যে ভাই আইএলটিএস এ কত স্কোর লাগবে, 6.5 থেকে 7। হ্যাঁ, বেটার থাকলে তো ভালো। আচ্ছা, তাহলে বললাম আমি 6.5 থেকে 9, তবে নো ব্যান্ড লেস দেন 6.5। আপনার জন্য কোন স্কোরে 6.5 এর নিচে না থাকে। এবং আপনি যদি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চান, তাহলে আপনার স্পিকিং স্কোরটা 7 বা তার বেশি থাকা উচিত। এটা গেল আইএলটিএস। এবার আসি সিভি।
দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স যে সিভি কিভাবে রেডি করব। আপনার সিভি ম্যাক্সিমাম 2 পেজ হওয়া ভালো, দ্য শর্টার দ্য বেটার। আপনার সিভিতে কি কি থাকবে? আপনার এডুকেশন অ্যাচিভমেন্ট, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোডিং রিপোজিটরি থাকে, যেমন গিটহাবে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি বিভিন্ন কোড করছেন, সেই কোডগুলো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা বা ত্রিপুরা স্টুডেন্টরা এটা করে, কোডগুলো এখানে আপনার আছে, আপনি গিটহাবের লিঙ্কটা দিয়ে দিলেন। আপনার প্রজেক্ট করে সেই প্রজেক্টের ডিটেলস, আপনার অ্যাওয়ার্ড, টেকনিক্যাল স্কিল এগুলো থাকলে। এখন অনেকে, আমি কিছুদিন আগে একটা সিভি ইভালুয়েট করছিলাম, তো ওইখানে যেটা হয়েছিল, তো ওই ভাইয়া হচ্ছেন অর্ডার মেনটেন করে নাই। ফর এক্সাম্পল, আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, একটা 23 সালে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, 20 সালে একটা পেয়েছেন ফর এক্সাম্পল। এখন আপনি কোনটা উপরে রাখবেন? যেইটা মোস্ট রিসেন্ট সেটাকে আপনি উপরে রাখবেন। তার মানে 23 সালেটা কিন্তু আপনার সবার উপরে থাকবে, ঠিক আছে? তো একাডেমিক ডিগ্রির ক্ষেত্রে সেম, আপনার মাস্টার্স আগে, তারপর ব্যাচেলর। আর আপনার এসএসসি এইচএসসি এর জিনিসপত্র এখানে দরকার নাই, ঠিক আছে? একাডেমিকের মধ্যে আপনি আপনার ব্যাচেলর, মাস্টার্স এগুলোই এনাফ। এবং কাইন্ডলি আপনার দিস ইজ নট বায়োডাটা, আই মিন বিএর সিভি না। বিএর সিভিতে আপনি আপনার বাবা মায়ের নাম, আপনার জন্ম তারিখ, এই সে অনেক কিছু দিবেন, তোর সমস্যা নাই। বাট দিস ইজ নট বিএর সিভি। সো এখানে আপনার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন দরকার নাই, এবং খুব বেশি রিগোরাস ডিজাইন আপনার প্রয়োজন নাই। আপনার সাদা কালো ডিজাইনই এনাফ। হ্যাঁ, আমি একটা ফরম্যাট দেখাবো, এবং আপনি কাইন্ডলি নিজের কোনো ছবি দিবেন না এখানে, ঠিক আছে? মানে এখানে আপনি নিজের ছবি দিবেন না, সহজ কথা। আপনার জাস্ট সাদা কালো থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের একটা সিভি দেখাই, তাইলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কারণ এই সিভিটা ফর এক্সাম্পল, তো এখানে জাস্ট দেখেন কোনো ছবি টবি নাই, কোনো রং চং নাই, কিছুই নাই। জাস্ট নাম, এডুকেশন, রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স, পাবলিকেশনস, নিউজপেপার পাবলিকেশন, ট্রেনিং, অ্যাওয়ার্ড, টেকনিক্যাল স্কিল, রেফারেন্স, শেষ। খুব সহজ। এবং আরো বেশ কিছু ফরম্যাট আছে, এই একটা। তো একই, মানে জাস্ট হচ্ছে এই যে এডুকেশন, রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলোই মূলত ইউএস এর সিভি থাকে। তার মানে ইউএস এর সিভি কিন্তু কোনো কালারফুল কিছু না। আপনি যদি মনে করেন সিভি কালারফুল হইতে হবে, না, বিষয়টা এমন না। ইউএস এর ক্ষেত্রে সাদা কালো সিভি এনাফ। ওকে, এবার আসি স্টেটমেন্ট অফ পারপাস, ঠিক আছে? স্টেটমেন্ট অফ পারপাসটা আমরা বললাম যে নিজের ঢোল নিজে পেটানো। কিভাবে পেটাবেন? এটা আসলে ইউনিভার্সিটি ভেদে আপনাকে আলাদা আলাদা করে বলে দিবে যে কত পেজ হইতে পারে বা কত ওয়ার্ডের হইতে পারে। হ্যাঁ, সো আপনার মেজরটা হাইলাইট করতে হবে। কিভাবে আপনি এই ফিল্ডে ইন্টারেস্টেড হইছেন সেটা আপনি আলোচনা করবেন। কেন আপনি ইউনিভার্সিটিটা চুজ করতেছেন, এবং আপনার ইউনিভার্সিটির চয়েসের সাথে রিসার্চ এরিয়ার সাথে এটা কিভাবে মিল আছে। প্লাস হচ্ছে আপনার রিসার্চ অ্যাচিভমেন্ট কি বা এক্সপেরিয়েন্স আছে কিনা এই এরিয়াতে, এবং আপনি ইউনিভার্সিটিতে কিভাবে কন্ট্রিবিউট করবেন, ঠিক আছে? সো আমরা যদি একটা অ্যাসপেক্ট স্যাম্পল দেখি, এইটা একটা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড অ্যাসপেক্ট স্যাম্পল। যে দেখেন আপনি শুরুটা কিভাবে করবেন। এখানে হচ্ছে শুরু করা হয়েছে একটা স্টোরির মাধ্যমে। স্টোরিটা কি ছিল? এই স্টোরিটা পড়লে একটা আগ্রহ জাগবে। স্টোরিটা ছিল এরকম যে কোন এক গ্রীষ্মে 2015 সালে কোন এক গ্রীষ্মে আমি হচ্ছে বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে বসেছিলাম গাছের নিচে। ওখানে হচ্ছে স্থানীয় যে লোকজন, লোকাল ভিলেজার্স, তারা হচ্ছে আলোচনা করছিল গ্লোবাল পলিটিক্স নিয়ে। এটা হয় কিন্তু চায়ের দোকানে বা আপনার কি বলে গাছের নিচে বসে মানুষ আড্ডা দেয় যে না, আমেরিকা চমক যায় বোম মারছে, ঠিক আছে? সো what struck me was not just their awareness of IR, but how decisions made thousands of miles affected their lives. So আমি এটা কিভাবে সাজাইলাম যে না, তারা যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অ্যাওয়ার্ড ব্যবসাটা এরকম না, কিন্তু এই যে অনেক দূরে বসে, ফর এক্সাম্পল আপনি যদি রোহিঙ্গার কথা চিন্তা করেন, হ্যাঁ, রোহিঙ্গা ইস্যু কেন সলভ হচ্ছে না? বিকজ অফ গ্লোবাল পাওয়ার, যারা আমেরিকা, চায়না, ইন্ডিয়া, এরা হচ্ছে এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না, ঠিক আছে? সো আমি একটা স্টার্টিং করলাম একটা ইন্টারেস্টিং স্টোরি দিয়ে। দেন আমি বললাম যে না, আমি হচ্ছে আমার অনার্স এবং মাস্টার্স হচ্ছে আমি এই ফিল্ডে করেছি। সো তখন আমি ইন্টারেস্টেড হইছি
এই কাজে, এবং এইটাকে আমাকে নিয়ে গেছে পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে। সো তখন আমি হচ্ছে এই ইউনিভার্সিটিটা খুঁজে পাইছি, এখানে আপনি ইউনিভার্সিটির নাম, সো ইউনিভার্সিটি হচ্ছে এই ফিল্ডের জন্য ভালো, আমি হচ্ছে অমুক প্রফেসরের কাজে ইন্টারেস্টেড হয়েছি, তার এই রিসার্চ পেপারটা আমার ভালো লাগছে, দেন এবার হচ্ছে এই তো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড গেল, আপনি কেন অ্যাপ্লাই করতে চান সেটা লিখলেন। এবার আপনি হচ্ছে নিজেকে আরেকটু ফোকাস করবেন যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছিল ওই জায়গায়, আমার একটা রিসার্চ পেপার আসছে, রিড হয়েছে, সো এবং আমি একটা জার্নালের এডিটর হিসেবে কাজ করতেছি, এই বিষয়গুলো একটু ফুটায় তুলতে হবে। তারপর ধরেন আমি ডেফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ ফেলো এখন, সো এই ফেলো থাকা অবস্থা আমি কি কি কাজ করছি, এই কাজগুলো আমার এই ইউনিভার্সিটিতে কিভাবে, আমি যেখানে অ্যাপ্লাই করছি এখানে কিভাবে কাজে লাগবে। হ্যাঁ, সো এরপর ফাইনাল হচ্ছে এই ইউনিভার্সিটিতে আমি কিভাবে কন্ট্রিবিউট করব। এইভাবে হচ্ছে আমরা একটা এসওপি খুব সুন্দরভাবে লিখতে পারি। আসলে এসওপি নিয়ে হচ্ছে 2 ঘন্টা কথা বলা যায়। হ্যাঁ, এখন অনেকে রাগ করতে পারেন যে স্যার পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এই জন্য পলিটিক্যাল সায়েন্স দেখলে। আচ্ছা দেখ, আমি যেহেতু সিএসসি তে ক্লাস নিয়েছি, সো সিএসসির এখানে একটা বিশাল অনেক স্যাম্পল আছে, হ্যাঁ, পিএইচডির জন্য কম্পিউটার সায়েন্সে। সো এখান থেকে যে কোনো একটা চাইলেই দেখা যায়। দেখি তো এটা একটা আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি। ওকে, সো ক্রিপ্টোগ্রাফি নিয়ে একটা পিএইচডি অ্যাপ্লিকেন্ট, সে সাকসেসফুলি হচ্ছে, সে এখন কোথায় পড়তেছে, ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনে। এখানে লিমিটেশন ছিল 750 ওয়ার্ডের। ঠিক আছে, দেখেন এখানে সে শুরু করছে যে মাই রিসার্চ ইন্টারেস্ট ইজ ইন ক্রিপ্টোগ্রাফি with a specific focus in secure multi-party competition, drawn by the idea that mutually distrusting parties could collectively compete a function without revealing anything about their individual inputs. I pursued a thesis in MPC under Professor Amok. So সে তার মাস্টার্স, সে শুরুতেই কি তার রিসার্চ ইন্টারেস্টটা ফোকাস করছে, দেন সে তার প্রজেক্ট নিয়ে আলোচনা করছে, তার বিভিন্ন প্রজেক্ট নিয়ে সে আলোচনা করছে, এবং কিভাবে সে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে অবদান রাখতে পারবে, এবং তার কোন কোন প্রফেসরের কাজ তার কাছে ভালো লাগছে, এই বিষয়গুলো কিন্তু সে তুলে ধরছে। এই যে এখানে দেখেন অনেক এসওপির স্যাম্পল আছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং বিভিন্ন রিসার্চ ফিল্ডের। ফর এক্সাম্পল এটা হচ্ছে এনএলপি, এটা এআই ফর সায়েন্স, এটা সিস্টেম নিয়ে, এটা রোবোটিক্স নিয়ে, কম্পিউটেশনাল সোশ্যাল সায়েন্স নিয়ে। সো জাস্ট আপনাকে একটু কি বলে একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য এসওপির কাজগুলো সহজ হয়ে যাবে। ওকে, সো এরপর হচ্ছে আমরা আলোচনা করি L1 নিয়ে। ও, আরেকটা জিনিস, আপনার সিভির মধ্যে গুগল সাইট বা আপনার পার্সোনাল যদি ওয়েবসাইট থাকে নিজস্ব, কিংবা লিঙ্কডইন, গিটহাব, এগুলো যেন থাকে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন এই যে আমার এই সিভিটাতে এখানে আমার লিঙ্কডইন লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে সে আমার লিঙ্কডইনে চলে যেতে পারবে, আমার ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে। তার মানে আপনার গিটহাবের লিঙ্ক, আপনার পার্সোনাল ওয়েবসাইটে যদি লিঙ্ক থাকে, আপনি সেগুলো আপনার সিভিতে উল্লেখ করবেন। এবার আসি লেটার অফ রিকমেন্ডেশন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে হচ্ছে আপনার প্রফেসর আপনার সম্পর্কে আলোচনা করবেন, আপনার প্রফেসর বলবেন যে ছেলেটা ভালো বা এই মেয়েটা ভালো, তার এই ক্যাপাসিটি আছে, তাকে আপনারা যদি আপনাদের প্রোগ্রামে নেন, আপনাদের প্রোগ্রাম বেনিফিটেড হবে। ঠিক আছে, সো আপনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন ওই সময়কালীন আপনার অ্যাচিভমেন্ট আপনি হাইলাইট করবেন। এখন হতে পারে যে মানে আপনি হাইলাইট করবেন বলতে কি, আমি মানে দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের প্রফেসররা হচ্ছে এলওআর এর ব্যাপারে খুবই অনাগ্রহী, এলওআর দেওয়ার ক্ষেত্রে। বাট আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এই ক্ষেত্রে। তো যেটা হয় অনেক সময় হচ্ছে প্রফেসররা বলেন, যেহেতু একটা বিষয় হয় কি যে আপনি আপনার প্রফেসর আপনার সম্পর্কে খুব ভালো জানেন না, অনেক সময় এটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটা ড্রাফট দিতে বলা হয় অনেক সময়, যে আচ্ছা তুমি তাহলে আমার একটা ড্রাফট পাঠিয়ে দাও, আমি ওটাকে এডিট করব। ঠিক আছে, তো অনেক সময় করে কি অনেক টিচাররা ওই ড্রাফটটাই পাঠিয়ে দেয়, এডিট করে না। তো সেক্ষেত্রে আপনাকে অ্যালওয়ার্ডটা লেখাটা শিখতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার নিজের একাডেমিক অ্যাচিভমেন্ট হাইলাইট করবেন, যে হ্যাঁ আপনি যে প্রফেসরের থেকে নিচ্ছেন ওনার কোর্সে আপনি আউট অফ 4 পাইছেন, তো আপনি এটা হাইলাইট করতে পারেন। এরপর হচ্ছে আপনার রিসার্চ, আপনার অ্যানালিটিক্যাল স্কিল,
এই জিনিসগুলো হাইলাইট করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু হচ্ছে ড্রাফটটা আপনার নিজেকেই করতে হবে, তার মানে অ্যালোয়ারটা আপনার নিজেকে সাজাইতে হবে, হ্যাঁ, ওইভাবে আপনি নিজেকে একটু ডেভেলপ করতে হবে। ধরেন আমি যদি একটা অ্যালোয়ার স্যাম্পল দেখাই, আচ্ছা, তো এই হচ্ছে একটা অ্যালোয়ার এরকম থাকে। যদি অ্যালোয়ার উপরে আরো অনেক কিছু থাকে, যেমন ইউনিভার্সিটির লোগো, প্যাড, এগুলো থাকে আর কি। তো শুরুটা এইভাবে হয় যে, ইট ইজ উইথ গ্রেট enthusiasm that I write this letter of recommendation for Mr. X, whom I have had the pleasure of mentoring during his studies in political science. ওকে, সো এরপর হচ্ছে ইন মাই কোর্স, ধরেন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অমুক সেমিস্টারে টপ করছেন, না, আউট অফ 44 পাইছেন, সো আপনার টিচার এটা লিখবে। দেন সে আপনার রিসার্চ এক্সেলেন্স নিয়ে লিখবে। আপনার একাডেমিক অ্যাচিভমেন্টের বাইরে আপনার ধরেন সে বলতে পারে যে না, এই ছেলেটা শুধু একাডেমি না, সে একটা অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি ছিল, সেখানে সে 2টা রিসার্চ প্রোগ্রাম করছে বা 2টা কনফারেন্স করছে বা বড় বড় 2টা প্রোগ্রাম উঠাইছে, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আপনার প্রফেসর মূলত লিখবে একটা রেকমেন্ডেশন লেটারের মধ্যে, ঠিক আছে। সো এই তো গেল আমার এলওয়ার। দেন হচ্ছে রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে কনফারেন্স থাকে, জার্নাল থাকে, হ্যাঁ। তো কনফারেন্স কি? কনফারেন্স হচ্ছে যে একটা জায়গায় আপনি আপনার গবেষণাকে উপস্থাপন করবেন, আপনার যে রিসার্চ হয়েছে ওই রিসার্চটাকে আপনি ওই কনফারেন্সে গিয়ে প্রেজেন্ট করবেন সবার সামনে। সো রিসার্চ নিয়ে আসলে আলাদা আলোচনা হয়। আমি একটু সংক্ষেপে করি যে আপনাকে একটা টপিক চয়েস করতে হবে এবং সেই টপিকটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেই টপিকটা কিভাবে কাজ করবেন, সেটা হচ্ছে মেথোডোলজি বলা হয় সেটাকে। এবং দেন আপনার একটা রেজাল্ট বের হবে। সো এটা নিয়ে আপনি পুরোটা নিয়ে একটা পেপার রেডি করবেন, এটা সাবমিট করবেন এবং জার্নাল এটা পাবলিশড হবে। সো এটা হচ্ছে ইন শর্ট, ঠিক আছে। আর কনফারেন্সে কিভাবে হয়, যে ধরেন কোনো ইউনিভার্সিটি বা কোনো অর্গানাইজিং কমিটি হচ্ছে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করে, হ্যাঁ, তো দেন তারা কল ফর পেপার কল করে। তো আপনাকে সেখানে হচ্ছে পেপার সাবমিট করতে হবে, রেজিস্ট্রেশন ফি থাকে, ইউজুয়ালি রেজিস্ট্রেশন ফি দিতে হয়। দেন আপনি কনফারেন্সে গিয়ে একটা পেপারটা প্রেজেন্ট করবেন। পেপারটা প্রেজেন্ট করলে ওখানে যারা সিনিয়র থাকবেন বা যারা ডিসকাশন বোর্ড থাকবেন তারা বিভিন্ন কমেন্ট করবেন আপনার পেপারের উপরে। তো এখন কনফারেন্সে কি হয়, কনফারেন্সে হচ্ছে কুইকলি পেপার পাবলিশড হয়, মানে খুব কুইকলি একটা ট্যুর হয়ে যায়, ভালো খাওয়া দাওয়া হয়, একটা ভালো নেটওয়ার্কিং হয়, ঠিক আছে। তো কনফারেন্স মূলত এটার জন্য আর কি। এবার আসেন যে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আসলে ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন। একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা যায়, আমরা অনেক সময় শুনি যে ধরেন হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড, এগুলো টপ ইউনিভার্সিটি। এখন এগুলো কি সব সাবজেক্টই টপ? না, বিষয়টা কিন্তু এমন না। সাবজেক্ট ওয়াইজ আপনাকে র্যাঙ্কিং করতে হবে। যেমন ইউএস নিউজটা হচ্ছে খুব বেশি প্রচলিত ইউএস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে আচ্ছা, আপনার যদি আপনার প্রোফাইল অনুযায়ী আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। আমার মতামত হচ্ছে আপনার প্রোফাইল যদি খুব ভালো থাকে, টপ ইউনিভার্সিটি, মিড র্যাঙ্ক, লো র্যাঙ্ক, এটা কনসিডার করে দেন আপনি হচ্ছে ইউনিভার্সিটি চুজ করবেন আপনার প্রোফাইলের সাথে যেন ম্যাচ করে। এখন বলতে পারেন যে ভাই আপনার আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা আমি কিভাবে বুঝবো? এখন এইটা আসলে আপনার ব্যাকগ্রাউন্ডের, আপনি যে ব্যাকগ্রাউন্ডে, সেই ব্যাকগ্রাউন্ডে যদি আপনার সিনিয়র থাকেন যারা হায়ার স্টাডি করতেছেন, এদেরকে ইমেল করেন। এদেরকে শুধু ইমেইলে আবার লেখেন না যে আসসালামু আলাইকুম, তাহলে ইমেল রিপ্লাই পাবেন না। একটু ইন ডিটেল লিখবেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অমুক, আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো আমার এই প্রোফাইল, আমাকে কি এখানে অ্যাপ্লাই করা উচিত হবে কিনা, বা আপনি যদি 10টা ইউনিভার্সিটি সাজেস্ট করেন তাহলে ভালো হয়, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা ইমেল করবেন, মানে সিনিয়রদের কাছে একটা বিষয় জানতে চাইলে বা নক দিতে চাইলে এইভাবে নক করবেন, হ্যাঁ, শুধু সালাম দিয়ে কেমন আছেন লিখলে কিন্তু রিপ্লাই পাবেন না। ওকে, এবং দেখা যায় যে সুইটেবল ওয়েদার, এটা কেন লিখছি, ধরেন আমার ঠান্ডার সমস্যা, আমার এখানে ওয়েদারটা বাংলাদেশের মতো মিসিসিপির, স্টিল শীত খুব বেশি পড়ে, মানে গরমের সময় গরম অনেক, শীতের সময় এখন ধরেন এখন বাইরের টেম্পারেচার হচ্ছে 13, কিন্তু এখন আমি যদি এমন একটা জায়গায় যেতাম যেখানে -13, ওই জায়গাতে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। প্লাস লিভিং কস্ট কনসিডার করতে হবে।
আপনাকে যে স্কলারশিপ দিবে ওই স্কলারশিপ আপনার জন্য যথেষ্ট কিনা এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে? সো এবং যেটা বললাম আমি অলওয়েজ হ্যাভ সিনিয়র্স। যদি আপনার নিজস্ব ইউনিভার্সিটি সিনিয়র থাকতে পারে, ফর এক্সাম্পল আপনি ড্যাফোডিলে, সো ড্যাফোডিলে আপনার সিনিয়র একজন ইউএসএ আছেন, আপনি তাকে কন্ট্যাক্ট করেন। আপনার একজন স্যার আছেন, তার সাথে কন্ট্যাক্ট করেন, তাকে একটা ইমেল করেন। ইমেল করলে সে রিপ্লাই দিবে, বাট ইমেলটা যেন ইমেলের মতো হয়। মানে যেটা বললাম যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এটা দিলে আপনি ইমেলে রিপ্লাই পাবেন না, মেসেজ রিপ্লাই পাবেন না। আপনি ইন ডিটেল লিখবেন, তারা তাদের সময় মতো রিপ্লাই দিবে। আচ্ছা, এবার যদি একটু দেখি যে ইউনিভার্সিটি কিভাবে আমরা সার্চ করব। ধরেন আমরা ইউএস নিউজ, হ্যাঁ, ইউএস নিউজ হচ্ছে একটা এটাও একটা র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং এর মতো। মানে যে কিউএস র্যাঙ্কিং, ফর এক্সাম্পল আপনি কেমিস্ট্রি, হ্যাঁ, এখানে হচ্ছে কিউএস র্যাঙ্কিং 2024 কেমিস্ট্রি, হার্ভার্ড হচ্ছে টপে, এমআইটি সেকেন্ড, ক্যামব্রিজ তো ইউকে তে, স্ট্যানফোর্ড ফোর্থে। তো এখন আপনার প্রোফাইল যদি ওই রকম থাকে যে ভাই আমার হচ্ছে খুবই স্ট্রং প্রোফাইল, আমার আউট অফ 4 আমার বেশ কিছু টপ পাবলিকেশনস আছে, আমার আইএলটিএস এ ভালো স্কোর আছে, জিআরই আছে, দেন আপনি কনসিডার করতে পারেন টপ স্কুলগুলো। হয়তো আপনি নিচ থেকে আসবেন। তবে ইউএস নিউজ, ধরেন আমি ইউএস নিউজ ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর কম্পিউটার সায়েন্স, দেখেন বেস্ট কম্পিউটার সায়েন্স প্রোগ্রামস ইন আমেরিকা চলে আসছে। দেখেন এখন কম্পিউটার সায়েন্সের টপিকে দেখছেন কার্নেগি মেলন, হার্ভার্ড না, কম্পিউটার সায়েন্সে কার্নেগি মেলন হচ্ছে টপ, এমআইটি সেকেন্ড, স্ট্যানফোর্ড, মানে এগুলো আসলে সবই মানে ফার্স্ট দেখেন এক এক দেয় না, সবই টপ লিস্টে আর কি। ইউনিভার্সিটি অফ ইলিনয় 5 নম্বরে কম্পিউটার সায়েন্সে। তো দেখেন এইভাবে আপনি ইউনিভার্সিটি গুলো এখন দেখলেন যে না আমার হচ্ছে ওহাইও স্টেট, ফর এক্সাম্পল ওহাইও স্টেটটা আমার পছন্দ হয়েছে, সো আমি এটা একটু দেখি। তাহলে আপনি ওহাইও স্টেটটা হচ্ছে এটা ইন ডিটেল দেখবেন। আচ্ছা, সো ওহাইও স্টেটে আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্স পিএইচডি তে হচ্ছে আসলাম। সো এখানে হচ্ছে আপনার অ্যাডভাইজার, আপনাদের আগে মানে আমি আবার বলি কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স ফ্যাকাল্টি এগুলোতে হচ্ছে আগে প্রফেসর ম্যানেজ করতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এখানে এসে আপনার ফ্যাকাল্টিদের দেখতে হবে যে ফ্যাকাল্টি কারা আছেন এবং এদের রিসার্চ ইন্টারেস্ট কি, তাদেরকে ইমেল করতে হবে। ইমেল করে বলতে হবে যে স্যার আমি হচ্ছে অমুক জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো আপনাকে আপনার রিসার্চ ল্যাবে আমি কাজ করতে চাই। এখন দেখেন এখানে কি কি ল্যাব আছে, এআই নিয়ে কাজ হয়, মেশিন লার্নিং, কগনিটিভ সিস্টেম, মেশিন লার্নিং অ্যালগরিদম, কম্পিউটার গ্রাফিক্স, সফটওয়্যার, নেটওয়ার্কিং, অলমোস্ট সবকিছু নিয়ে কাজ হয়, ঠিক আছে? সো আপনাকে এখন খুঁজতে হবে যে আপনার ইন্টারেস্ট কোনটা, আপনার এই ফিল্ডে কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, এবং এখানে কোন প্রফেসর হচ্ছে এই ফিল্ডে কাজ করতেছেন, সো আপনি ওই প্রফেসরকে ইমেল করবেন। এখন প্রশ্ন আসে, আচ্ছা আশা করি যে ইউনিভার্সিটির সার্চিংটা সবাই মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারছেন যে প্রথমে যে কোনো একটা র্যাঙ্কিং এর ইয়েতে যাবেন আপনার প্রোফাইল অনুযায়ী, এবং ওই ইউনিভার্সিটি ধরে আপনি সার্চ করবেন আপনার ডিপার্টমেন্ট, দেন আপনি ডিপার্টমেন্টে গিয়ে রিসার্চ ফিল্ড গুলো দেখবেন, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে দেখতে পাবেন, হ্যাঁ, যেখানে আসলে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি কি আছে। ফর এক্সাম্পল আচ্ছা যদি আমরা ডিরেক্ট এখানে না পাই, পিএইচডি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট দিলে সরাসরি চলে আসে, এই দেখেন। সো দেখেন সিজিপিএ 3.2 লাগবে। সিজিপিএ কখন ম্যাটারস করে দেখছেন? সিজিপিএ ম্যাটার করে যেমন আপনি ওহাইও স্টেট ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি, তো আপনার জিপিএ যদি মিনিমাম 3.2 না থাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, এখন হ্যাঁ, এখন এর নিচেও অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, বাট স্টিল ওরা কিন্তু মেনশন করে দেয় জিপিএর কথা, জিআরই নট রিকোয়ার্ড। তার মানে আপনি যদি জিআরই না দেন চিন্তা নাই, জিআরই ছাড়াও অ্যাডমিশন নেওয়া যায়, স্কলারশিপ পাওয়া যায়, বাট ইটস অলওয়েজ বেটার টু হ্যাভ জিআরই ইন সায়েন্স ফ্যাকাল্টিজ। ওকে, বাট জিআরই রাখতেছে ইউনিভার্সিটিতে আইএলটিএস 7 হলেই হবে, ফাইন। তারপর এই তো মোটামুটি এই বিষয়গুলো আছে। এরপর হচ্ছে ধরেন যে রিকমেন্ডেশন লেটার 3টা লাগবে, একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, সিভি লাগবে নো লঙ্গার দেন 2 পেজেস, ঠিক আছে?
সো দেখেন, আপনি একটা দিয়ে সব জায়গায় কাজ চালাতে পারবেন না, আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা তাদের রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আপনি যদি এই যে অ্যাপ্লিকেশন সিকিং অ্যাডমিশন উইথ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আপনি যদি স্কলারশিপ চান তাহলে আপনাকে ফেব্রুয়ারি 1 তারিখের আগে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তার মানে এরকম প্রায়োরিটি ডেডলাইন থাকে। সো আপনাকে এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, এবং এর জন্য ইউটিউব যথেষ্ট হেল্পফুল। ইউটিউব, চ্যাটজিপিটি, গুগল সবকিছু খুব হেল্পফুল আপনার জন্য, ঠিক আছে? যেমন ধরেন আমি এই যে এই বিশাল রিসোর্স কোথা থেকে বের করলাম, গুগল থেকেই বের করলাম। গুগলে যখন আমি লিখছি যে সিএসপি ইজ স্টেটমেন্ট অফ পারপাস, তো সে আমার এটা পুরোটা দিয়ে দিচ্ছে। এটা খুব সহজ, ঠিক আছে? জাস্ট একটু আপনাকে সময় দিতে হবে এর পিছনে। এবার আসেন যে প্রফেসরদের ইমেল কিভাবে করবেন। আচ্ছা, আমেরিকায় যখন সকাল 8টা, প্রফেসররা হচ্ছেন তখন অফিসে আসেন। এখানে সবাই খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করে ইউজুয়ালি। সো আমরা যখন তখন যেমন ফেসবুকের মেসেঞ্জার চেক করি বা ইমেল চেক করি, ওদের এই সময়টা নাই। ওরা খুব ফোকাস থাকে, ওরা দেখা যায় সকাল সকাল একটা ইমেলটা চেক করে সকালবেলা। তো আপনি যখন ইউএস এর সকাল সময়, তখন আপনি যদি ইমেল করেন, রিপ্লাই পাওয়ার পসিবিলিটি খুব বেশি, কারণ প্রচুর পরিমাণে ইমেল মেসেজ এগুলো এসে জমা হয়ে থাকে। তাহলে এখানকার সকাল 8টা মানে বাংলাদেশের সন্ধ্যা 7টা, এবং এটা স্টেট ওয়াইজ ডিফারেন্ট হয়। কারণ আমার এখানে সময়টা যেমন, আমার এখানে হচ্ছে সকাল 10টা 27, আপনাদের ওখানে রাত 9টা 27। কিন্তু আবার দেখা যায় যে নিউ ইয়র্কের দিকে টাইমটা একটু ডিফারেন্ট। সো আপনি দেখবেন যে আপনি যেখানে ইমেল করবেন ওখানে টাইম জোনটা কিরকম, ঠিক আছে? ইউজুয়ালি 7টা থেকে 9টার মধ্যে, মানে ইউএস টাইম 7টা থেকে 9টা সকাল, এর মধ্যে আপনি ইমেল করলে রিপ্লাই পাবেন, পসিবিলিটি আছে। খুব ভালোভাবে চেক করেন যে প্রফেসরের নাম ঠিক আছে কিনা, ইউনিভার্সিটির নাম ঠিক আছে কিনা, এবং ইমেল একটা পোলাইট ইমেল কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো একটু দেখেন। এবং এটা সবসময় বেটার যে আপনি ওই প্রফেসরের কে ইমেল করার আগে তার একটা পেপার পড়েন, মানে তার একটা পাবলিশ রিসার্চ পেপার পড়েন, যেটা আপনি লিখতে পারেন যে স্যার আমি আপনার অমুক পেপারটা পড়ছি, এটা খুব ভালো লাগছে আমার কাছে, আমি খুব ইন্টারেস্টেড এই বিষয়ে। পেপার না পড়েন, অন্তত অ্যাবস্ট্রাক্ট পড়েন, ঠিক আছে? এবং আপনাকে এটা বলতে হবে যে কিভাবে তার গবেষণার সাথে, তার রিসার্চ ইন্টারেস্টের সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট ম্যাচ করে। এবং প্রত্যেকটা ইমেইল কাস্টমাইজ করেন, সবাইকে একই ইমেল পাঠায়েন না। এবং আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে আমরা ট্র্যাকার ইউজ করি, ইমেল ট্র্যাকিং, যে প্রফেসর ইমেল খুললো কিনা। এই প্রফেসর কেউ যদি দেখে যে আপনি তাকে ইমেল ট্র্যাক করতেছেন, সে আপনাকে জীবনের জন্য ব্লক করে দেবে, ঠিক আছে? এই জিনিসগুলো ওরা খুব বাজেভাবে দেখে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথম হচ্ছে যে don't send email to professors from the same university department lab at the same time. 1 থেকে 2 সপ্তাহ গ্যাপ রাখেন। তাহলে একই ল্যাবে 2জন প্রফেসর আছেন বা একই ডিপার্টমেন্টে 2জন প্রফেসর আছেন, দুজনে এআই নিয়ে কাজ করেন, দুজনকে একই সময় ইমেল পাঠান না, একটু গ্যাপ রাখেন, 1-2 সপ্তাহ গ্যাপ রেখে দেন পাঠান। এখন আমরা যদি বলি ইমেলে 5টা প্যারা থাকবে। ফার্স্ট প্যারা হচ্ছে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন। সেকেন্ড প্যারা প্রফেসরের কাজ নিয়ে আলোচনা করবেন, যে আমি বললাম যে আপনি রিসার্চ পেপার পড়বেন, ওই রিসার্চ পেপারটা নিয়ে আপনি আলোচনা করবেন। থার্ড প্যারায় মিউচুয়াল ইন্টারেস্ট, যে আপনি এআই এর এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, কাজ করতেছেন, সো আমি এআই কে এইভাবে দেখতে চাই, আপনার সাথে আমার এটা ম্যাচ করতেছে। দেন ফোর্থ প্যারা আপনি শর্টলি আপনার প্রোফাইলটা উল্লেখ করবেন, এন্ড ফাইনাল প্যারা আপনি গ্রেটিংস বাই। আর প্যারাগুলো যেন 4 লাইনের বেশি না হয়, খুব শর্ট এবং প্রিসাইজ রাখবেন। যদি ছোট্ট একটা টেমপ্লেট দেখি, আচ্ছা, সাবজেক্ট এরিয়া এরকম থাকতে পারে যে ইন্টারেস্ট ইন রিসার্চ অপরচুনিটিস এন্ড পিএইচডি অ্যাডমিশন ইন cryptocurrency বা cryptography, whatever you say. Dear Professor Omuk, I hope my name is এটা I am currently completing my masters. আচ্ছা, আমার ফোকাস এরিয়া এইটা, I am reaching out to express my interest in PhD and potentially working under your guidance. So মানে প্রথম প্যারা কি, একেবারে সহজ কথা, যে আমি আমার নাম কি, আমার ইন্টারেস্ট কি, আমি পিএইচডি তে অ্যাডমিশন হইতে চাই, আপনার আন্ডারে কাজ করতে চাই, সহজ। সেকেন্ড প্যারা কি, যে ওই যে বললাম
প্রফেসরের ওয়ার্ক নিয়ে কাজ করবেন বা কথা বলবেন। আই হ্যাভ বিন ফলোইং ইউর ওয়ার্ক, ইউর রিসার্চ অন অমুক টপিক, like for example power transition and their influence on global governance. I found your approach to যে তাকে একটু প্রশংসা করবেন। সো আপনার এটা আমার খুব ভালো লাগছে, মানে এই সেকেন্ড পারে সহজ কথা এই প্রফেসরের কাজের আলোচনা করা। দেন আপনি আপনার এরিয়া নিয়ে আলোচনা করবেন যে এটা আপনার সাথে কিভাবে তার সাথে ম্যাচ করে, মিউচুয়াল ইন্টারেস্ট। সো বাই ওয়ে অফ ইন্ট্রোডাকশন এবার আপনি একটু যে প্রফেসর আমার একটা বুক চ্যাপ্টার আছে এই বিষয়ের উপরে, আমার একটা পাবলিশ পেপার আছে এই বিষয়ের উপরে, সো আমি আমার সিভিটা হচ্ছে আপনার রেফারেন্সের জন্য দিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ দিয়ে প্রোগ্রাম শেষ, ইমেল শেষ। সো আশা করি ইমেল করা নিয়ে আপনাদের একটা ভালো ধারণা হয়েছে যে কিভাবে একজন প্রফেসরকে ইমেল করবেন। এবার আসেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। ধরেন প্রফেসর বললো যে হ্যাঁ আমি আমার আন্ডারে তুমি কাজ করতে পারবা, তাহলে তুমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে ফেলো। সো আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে যাবেন, ওখানে গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন লিঙ্ক বা পোর্টাল আছে, অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর যেসব তথ্য চাই, আপনার নাম, আপনার দেশ কোথায়, পাসপোর্ট নাম্বার, স্কোর, আপনার ট্রান্সক্রিপ্ট আপলোড করার কথা বলবে, পাসপোর্ট আপলোড করতে বলবে। বারবার চেক করবেন। কেন বারবার চেক করবেন আমি বলি। আমার একটা রিকমেন্ডেশন লেটারে মনে আছে আমার যে হিজের জায়গায় হার ছিল, হ্যাঁ। সো আমি এটা চেক করে নিই এবং ওইভাবে অ্যাপ্লাই করে দিছি। সো এইভাবে অ্যাপ্লাই করলে কখনোই, প্লাস আমাদের গ্রামাটিক্যাল ভুল থাকে এসবের মধ্যে, উল্টাপাল্টা থাকে, হ্যাঁ। এই জিনিসগুলো বারবার চেক করবেন সব ঠিক আছে কিনা। এবং ইউএসএ যেটা আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য $50 থেকে $100 অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি, এটা কিন্তু ফেরত দিবে না। এটা একটা প্যারা। প্যারা বলতে মানে অনেকের টাকা থাকে না, বাট আপনি যদি কষ্ট করে মানুষের থেকে ধার নিয়েও অ্যাপ্লিকেশন করেন, ইউএসএ যদি আসেন ইনশাল্লাহ সেটা পোষায় দিতে পারবেন। এরপর হচ্ছে অনেক ইউনিভার্সিটি জিআরএ আইএলটিএস স্কোর হচ্ছে তাদেরকে পাঠাইতে বলে, সেটা আপনাকে হচ্ছে ওখানেও কিছু কস্ট যায় আর কি। এবং এলওআর এর কথা যখন বলবে, আচ্ছা লেটার অফ রিকমেন্ডেশনের ব্যাপারে আমি একটু আরেকটু এক্সপ্লেইন করি যে লেটার অফ রিকমেন্ডেশন আপনার প্রফেসর সাবমিট করবেন। অর্থাৎ এটা এইভাবে হয় যে আপনি যখন একজন প্রফেসরের নাম লিখলেন, যে উনি অ্যাপ্লিকেশন পোর্টালে আপনি লিখতে পারবেন, ধরেন এমডি ওবায়দুল্লাহ, তার ইমেল দিয়ে দিলেন। তো আমার কাছে ইউনিভার্সিটি অথরিটি একটা ইমেল করবে যে অমুক মিস্টার অমুক সে হচ্ছে আপনাকে বলছে রিকমেন্ড দিতে। সো আমি আবার রিকমেন্ডেশনটা দিয়ে দিব ওখানে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন না যে আমি কি রিকমেন্ডেশন দিচ্ছি। ইউএস এর সিস্টেমটা কিন্তু এইরকম, হ্যাঁ। এবং সবসময় মাথায় রাখবেন যে ডেডলাইন শেষ হওয়ার 2 সপ্তাহ আগে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। শেষ সময়ের জন্য বসে থাকেন না, কারণ অনেক মাঝে মাঝে অনেক ঝামেলা হয়। কি ঝামেলা আমি বলি, সার্ভার কাজ নাই করতে পারে, প্লাস আপনার দেশে ইন্টারনেট নাই থাকতে পারে, প্লাস এটা হইতে পারে যে ওদের প্রায়োরিটি ডেডলাইনের আগে ফান্ডিং শেষ হয়ে যেতে পারে। সো এই সবকিছু কনসিডার করবেন, ঠিক আছে। আচ্ছা আইএলটিএস জিআরই স্কোর কিভাবে পাঠাবেন, এটা হচ্ছে আইএলটিএস জিআরই দেওয়ার সময় এটা ইজি হয়ে যাবে। আচ্ছা এটা নিয়ে তো আলোচনা করলাম। আপনার সবসময় দেখেন রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে 3-4 জন টিচারের সাথে আপনি কথা বলে রাখবেন যেন এটা খুব সহজ হয়। এবং ইউ উইল অলওয়েজ হ্যাভ টু ওয়েভ দ্য রাইট টু সি দ্য এলওআর। আপনি মানে এটা হচ্ছে কি যে এই ওয়েবটা করলে কি হবে, আপনার টিচার এলওআর দিবে বাট আপনি সেটা দেখতে পারবেন না, এবং এটা সবসময় ভালো। এবং ফাইনালি যে অ্যাপ্লিকেশন করতেছি বুঝতেছি না হচ্ছে কিনা, ঝামেলা হইতেছে, আপনি সরাসরি আপনার ডিপার্টমেন্টের মানে যেখানে অ্যাপ্লাই করতেছেন ওখানে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর নাম একজন থাকে, আপনি ওনাকে একটা ইমেল করবেন, উনি রিপ্লাই দিবেন, ঠিক আছে। ট্রান্সক্রিপ্ট এবার আসি। অনেক সময় ইউনিভার্সিটি গুলো হচ্ছে আপনি যে ট্রান্সক্রিপ্ট আপলোড করছেন সেটাকে ওরা ভ্যালিড মনে করে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ইউনিভার্সিটি 2টা কথা বলবে। একটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে অনার্স করছেন, মাস্টার্স করছেন, ওখান থেকে আপনি ট্রান্সক্রিপ্ট পাঠাবেন ইউনিভার্সিটি থেকে, মানে ইউনিভার্সিটি এক্সাম কন্ট্রোলার অফিস ওই ট্রান্সক্রিপ্ট ইমেল করে দিবে। এটা একটু ঝামেলা,
স্পেশালি আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বহুত কাঠখড় পোড়ানো লাগে এটা করতে গেলে, হ্যাঁ, দৌড়াদৌড়ি করা লাগে আর কি। প্লাস হচ্ছে আর হার্ড কপিটা কি, হার্ড কপির জন্য আবার ইউনিভার্সিটিতে যাওয়া লাগে, ওখানে গেলে তারা হচ্ছে সত্যায়িত করে দেয় ইউনিভার্সিটি থেকে, এবং এই হার্ড কপিকে আপনি বাংলাদেশ ডাকে অথবা হচ্ছে দেশ কুরিয়ার অথবা ডিএচএল ফেডেক্স এর মাধ্যমে পাঠাতে পারেন, তারা এটা চায়। আচ্ছা, এরপর আসি এবার ইউএসএ ফান্ডিং কিভাবে দেয়, কি কি ফান্ডিং দেয়। আপনারা অনেকে শুনে থাকবেন যে ধরেন ইরাসমাস বা হচ্ছে চায়না, তারপর জাপান, মিক্সড স্কলারশিপ, কমনওয়েলথ, হ্যাঁ, এই ধরনের স্কলারশিপ গুলোতে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওরা আপনার টাকা দিয়ে আপনি পড়বেন, শেষ। কিন্তু ইউএসএ আপনারা ফ্রি কিছু করাবে না, একটু খাটাবে আর কি। খাটানোটা কি, একটা হচ্ছে যে আপনাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিবে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিবে অথবা আপনাকে গ্রাজুয়েট ফেলোশিপ দিবে। এখন আসেন ফান্ডিং টাইপস, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। সো আমি এখানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে কাজ করতেছি, আমার কি করতে হয়, গ্রেডিং করতে হয়, স্টুডেন্টরা যে খাতাপত্র তাদের মার্কিং করতে হয়। আমার তো ল্যাব নাই, বাট সায়েন্সের যারা আছে ওনাদের ল্যাব নিতে হয়, মাঝে মাঝে লেকচার দেওয়া লাগে, তারপর ডিসকাশন ফোরাম এগুলো ম্যানেজ করতে হয়। এটা আসলে প্রফেসরের সাথে আপনার ডিল করে নিতে হবে। এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে কি হয়, আমেরিকায় আপনি একটা টিচিং এর এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আমরা অনেকেই আছে যে আমরা ধরেন আমি তো ডেফোডিলে ছিলাম এক সেমিস্টার, তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। বাট যারা একেবারে নতুন, এখানে আমার এক্সপিরিয়েন্স থাকলেও এখানকার এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। সো এখানে এডুকেশনটা মোর ইন্টারেক্টিভ, ডিসকাশন বেসড। সো এখানে আমি একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যারা পায় এরা কি পায়, ফুল টিউশন ওয়েভার, তার মানে আপনার টিউশন ফি পুরো ফ্রি, মাসে একটা স্টাইপেন্ড দেয়, এটা আসলে ইউনিভার্সিটি ভেদে, জায়গা ভেদে ডিপেন্ড করে, হেলথ ইন্স্যুরেন্সটা দেয়, ঠিক আছে। এবার আসেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। এখানে আপনার কি করতে হবে, প্রফেসরের রিসার্চে কাজ করবেন, প্রফেসরের পেপার লিখবেন, প্রফেসরের ল্যাব ওয়ার্ক করে দিবেন। তো এটাও সেম, ফুল টিউশন ওয়েভার, স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স, অনেক কিছু পাবেন। আর ফেলোশিপে যেটা থাকে, ফেলোশিপে ইউজুয়ালি কোনো ডিউটি থাকে না, এটা মজার জিনিস। যে আপনি রিসার্চ শুরু করে দিবেন প্রফেসরের সাথে, খুব বেশি ফ্লেক্সিবল, হ্যাঁ, এইটাও তো সুবিধা সেম। বাট ফেলোশিপে যেটা মজা যে আপনার কোনো কাজ কাম করা লাগে না আর কি, বাট এটা পাওয়াটা কঠিন এবং সব জায়গায় থাকে না। এবার অ্যাপ্লিকেশন করলেন, সবকিছু হইলো, ইউনিভার্সিটি আপনাকে জানাবে যে আপনি অ্যাডমিশন অফার পাচ্ছেন কি পাচ্ছেন না, সহজ কথা। আপনাকে এইভাবে ইমেল করবে যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন, হাউএভার উই আর সরি টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর নট সিলেক্টেড। আর যদি অ্যাকসেপ্ট সিলেক্টেড হন তাহলে প্রথমেই এইভাবে লিখবে যে আই এম প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট। ওকে, সো রিজেক্টেড হলে আপনি ইউজুয়ালি প্রফেসরদেরকে আস্ক করতে পারেন, বা তাদেরকে আস্ক করতে পারেন, ওরা অনেক সময় বলে দেয় যে আমরা আসলে জানাইতে পারবো না কেন তুমি রিজেক্টেড, হ্যাঁ, বাট অ্যাডমিশন অফিসে তবু আপনি আস্ক করতে পারেন যে মানে কেন আমাকে রিজেক্ট করা হলো, হ্যাঁ, এইভাবে না, একটু আর পোলাইট ভাবে। তাইলে যেটা হবে যে আপনার ফিউচার অ্যাপ্লিকেশনের জন্য এটা ভালো হবে। আর অ্যাকসেপ্টেড হলে আপনি তাদেরকে থ্যাংক ইউ, অ্যাকসেপ্টেড হলে আমরা এটা করি ইউজুয়ালি যে খুব ধন্যবাদ জানাই আর কি। আর অফার অ্যাকসেপ্টেশন এগুলো আমরা পরে আলোচনা করতে পারবো এক সময়। সো এখন ওভারঅল আমার কি লাগবে, ওভারঅল আমার লাগবে হচ্ছে একটা ব্যালেন্স প্রোফাইল লাগবে, একাডেমিক রেকর্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এন্ড দ্যাট শুড বি রিলেভেন্ট। হ্যাঁ, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফোকাস করলেন যে আপনি একটা কফি শপে কাজ করছেন, তাইলে তো হলো না। আপনার পাবলিকেশন, আপনার রিকমেন্ডেশন লেটার এগুলো যেন ভালো থাকে। আপনি প্রোগ্রামটা নিয়ে খুব ভালোভাবে একটু পড়াশোনা করেন। প্রোগ্রাম নিয়ে ভালোভাবে পড়াশোনা বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন এই যে ওহাই ইউনিভার্সিটিতে আমরা গেলাম, এখানে এই প্রোগ্রামে কি কি উল্লেখ আছে দেখেন, এখানে অ্যাবাউটে ফ্যাকাল্টিদের সম্পর্কে আছে, রিসার্চারদের সম্পর্কে আছে, প্রোগ্রামে কি কি রিসার্চ হয় সেগুলো নিয়ে আলোচনা করা আছে, এগুলো একটু থরলি ঘাটেন, গবেষণা করেন এগুলোর উপরে, তাইলে আপনার জন্য কাজ অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটাকে সেভাবে সাজান। এরপর হচ্ছে
আপনার ইউনিভার্সিটির অ্যালামনাই কিংবা আপনি যেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওখানে কোনো বাংলাদেশি আছে কিনা বা কেউ ছিল কিনা তাদেরকে একটু গুগল ঘেটে খুঁজে বের করেন। তাদেরকে একটা ইমেল করেন যে ভাই আমি অমুক, আমার রেজাল্ট অমুক, আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আপনি যদি আমাকে একটু গাইড করেন। তো এই অ্যাপ্রোচের ওয়েটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি অ্যাপ্লিকেশনের সময় এমন অলমোস্ট যাদেরকে ইমেল করছিলাম বা নক দিছিলাম সবার থেকে আমি সাপোর্ট পাইছি। কারণ আমি মোটামুটি যে আসসালামু আলাইকুম ভাই, আমি অমুক, আমার আইএলটিএস স্কোর অমুক, আমার রেজাল্ট এইরকম, আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি আমার সিভিটা আপনাকে ইমেলে অ্যাটাচ করে দিচ্ছি, যদি আপনার সময় থাকে তাহলে একটু রিপ্লাই দিয়েন বা আমার এসওপিটা একটু দেখে দিবেন। ব্যাস, শেষ, তার সময় মতো দেখে দিবে। কারণ আমি যদি বলে হাই ভাইয়া, না ভাইয়ার তো সময় নেই যে ভাই আপনার হাই রিপ্লাই হ্যালো দিবে, ঠিক আছে? কারণ এখানে সময় মেইনটেইন করাটা খুব কঠিন, ঠিক আছে? তো প্রিপেয়ার ফর ইন্টারভিউস, দেন অনেক সময় প্রফেসর হচ্ছে ইন্টারভিউ নেন যে স্টুডেন্টদেরকে একটু দেখি যে সে কেমন, হ্যাঁ, এই জন্য ইন্টারভিউ নেয়। প্লাস হচ্ছে আপনার ভিসার ক্ষেত্রে আপনার ইন্টারভিউ দেওয়া লাগে, তো এগুলোর জন্য প্রিপারেশন নেবেন। অ্যান্ড ফাইনালি রিজেকশনস আর পার্ট অফ দ্য প্রসেস। সো আমি বলি যে রিজেকশনস আর দ্য কি টু অ্যাকসেপ্টেন্স। ওকে, সো রিজেক্ট হতেই পারেন, এটা কোনো বিষয় না, কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে যে ইউএসএ তে আপনি পড়তে চান তাহলে আপনি ট্রাই করে যান। দেন কিপ প্রেইং, আপনি যেই ধর্মের হন না কেন আপনি আপনার গডের কাছে প্রার্থনা করেন, কারণ নাথিং ইজ স্ট্রঙ্গার দেন প্রেয়ার। আর আপনি যদি মুসলিম হন প্রতিটা নামাজেই হচ্ছে দোয়া করেন আল্লাহর কাছে, তাহাজ্জুদ পড়েন, বিকজ দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন। সো এটা হচ্ছে ভিসা প্রসেস। আই ডোন্ট থিঙ্ক যে ভিসা প্রসেস নিয়ে আলোচনা দরকার আছে, বাট ফাইনালি যেটা নিয়ে একটু আলোচনা করা দরকার সেটা হচ্ছে যে টোটাল কস্টিং কত পড়তে পারে, যে ভাই আমার তো টাকা পয়সা নাই, ফ্যামিলির টাকা পয়সা নাই, খরচ কত পড়তে পারে। দেখেন আমি এখানে মোটামুটি 7টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের একটা কস্ট দিলাম। তারপরে জিআরইতে আপনার $220, 26,000 টাকার মতো। আইএলটিএস এর ক্ষেত্রে 22,000। প্রতিটি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি আমি এভারেজ ধরলাম $70, বাট এটা $50 হতে পারে। 7টায় ধরেন 60,000। জিআরএস করে যদি পাঠাতে চান টাকা লাগে। আইএসএস করে ব্রিটিশ কাউন্সিলে টাকা লাগে না ইউজুয়ালি। ট্রান্সক্রিপ্ট পাঠানোর ক্ষেত্রে ইমেল করলে টাকা লাগে না, হয়তো ইউনিভার্সিটিতে 300-400 টাকা নেয়, বা হার্ড কপি পাঠাতে গেলে টাকা লাগবে। সেভিস ফি দেওয়া লাগে, ভিসা ফি, টিকেট অ্যান্ড শপিং 2 লাখ ধরে নিলাম। তো মোটামুটি ধরেন আপনার 3 থেকে 5 লাখ টাকার মধ্যে হয়ে যায় সবকিছু। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে পার্সন টু পার্সন ভ্যারি করবে। এখন ছোট্ট করে একটা টাইমলাইন আমি উল্লেখ করলাম যে আপনি মার্চ থেকে মে, মার্চ এপ্রিল মে ধরেন জিআরই প্রিপারেশন নিলেন 3 মাস, এটা সহজ। দেন আপনি জুনে হচ্ছে জিআর এর জন্য বসলেন, জুন জুলাই আইএলটিএস বা টোয়েফল এর প্রিপারেশন নিলেন, 1 মাস 2 মাস এনাফ। দেন আপনি জুলাই হচ্ছে টোয়েফল দিয়ে দিলেন, আগস্ট সেপ্টেম্বর আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর ইমেল করলেন প্রফেসরদেরকে, নভেম্বর ডিসেম্বর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, এবং অবশ্যই 2 উইকস বিফোর ডেডলাইন। এটা জাস্ট একটা টেন্টেটিভ টাইমলাইন, এটা এদিক ওদিক হবেই। দেন আপনি অফার পাইলেন, এপ্রিলের মধ্যে ইউজুয়ালি অফার পেয়ে যাবেন। এপ্রিল মেতে আপনার ভিসা প্রসেসিং হবে, মে জুনে ইন্টারভিউ ফেস করবেন, জুন থেকে আগস্টের মধ্যে আপনি ফ্লাই টু দা ইউএস। সো আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে হচ্ছে আমার লিঙ্কডইন ইমেল আছে, ফেসবুক আছে, বাট কাইন্ডলি হাই হ্যালো না, আসসালামু আলাইকুম না, ইন ডিটেল লিখবেন যে আমি হচ্ছে এই বিষয়ে পরামর্শ চাচ্ছি, দেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই করবো। আর স্লাইডের একটা বড় অংশ হচ্ছে আমি আমার ইউনিভার্সিটির শ্রদ্ধা বড় ভাই আলামিন ভাই, উনি ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে পিএইচডি করতেছেন ইকোনমিক্সে, তো ভাইয়ের থেকে মূলত স্লাইডের হেল্পটা নেয়া। সো এই ছিল আমার মূলত ডিসকাশন। সো নাও ইটস টাইম ফর কোশ্চেনিং এন্ড অ্যান্সার। সো মডারেটর যদি একটু কাইন্ডলি হেল্প করেন 1 by 1। ওকে, রাকিব মিয়া ভাই একটু কথা বলতে পারেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার কোশ্চেনটা ছিল হচ্ছে কি জিআরই বা টোয়েফেলটা কি ম্যান্ডেটরি কিনা, বা আইএলটিএস এর ক্ষেত্রে এটা কি ওয়েব করে কিনা, আইএলটিএস দিয়ে কি স্কলারশিপ বেসিক্যালি আর কি ইউএস এর ক্ষেত্রে আর কি এটা কি? হ্যাঁ, এখন জিআরই ওয়েভ করবে কিনা এটা ডিপেন্ড করতেছে, যেমন ধরেন ওহাইও স্টেটে আমি দেখালাম জিআরই ওয়েভ, তাই না? মানে ওখানে জিআরই লাগতেছে না এখানে, কিন্তু আমি যদি ধরেন
দেখি যে ফর এক্সাম্পল এমআইটি, হ্যাঁ, এমআইটি সিএস পিএইচডি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। সো এখানে দেখা যাবে যে এই দেখেন এদের প্রায়োরিটি ডেডলাইন আছে, ঠিক আছে। দেখেন কি লাগতেছে, 3টা রিকমেন্ডেশন লেটার, ট্রান্সক্রিপ্ট, জিআরই রিকোয়ারমেন্ট ওয়েভড। এমআইটিও জিআরই নিচ্ছে না, মানে ওয়েভ করছে 25-এর জন্য। সো এইটা আপনাকে এইভাবে দেখতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিতে ওয়েভ আছে, মানে জিআরই লাগতেছে না, ঠিক আছে। তো সেটা আপনাকে একটু ঘাটতে হবে, এটা ইউনিভার্সিটি ভ্যারি করতে পারে। হ্যাঁ, দেখেন জিআরই এখানে ওয়েভ না, মানে কম্পিটিশনাল সায়েন্স অফ ওয়েভ, হ্যাঁ। কিন্তু এমআইটিতে আমি কিছুদিন আগে দেখছি পলিটিক্যাল সায়েন্সে জিআরই লাগবে ম্যান্ডেটরি। সো এখন এটা আসলে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো স্যার নেক্সট আরেকটা হচ্ছে স্যার যে মানে প্রফেসর বেদার কিংবা যখন মেইল করবো সেক্ষেত্রে কি এসওপি বা আমাদের রিসার্চ ইন্টারেস্ট কি মানে চেঞ্জ হবে কিনা বা এগুলো আপডেট করতে হবে কিনা? কিন্তু বলেন যে একই টেমপ্লেট বারবার ইউজ করা যাবে না। প্রত্যেকটা প্রফেসরকে আপনি ডিফারেন্ট ইমেল বলতে কি একই ফরম্যাট সবাইকে দিবেন না, একটু আলাদা আলাদা করবেন। এবং দেখা যায় যে আমরা মাস্টার শেষে তো আর আসলে আহামরি ভাবে খুব বেশি প্রফেশনাল হই না। আমরা দেখা যায় যে মন চায় প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি, মন চায় এ নিয়ে করতেছি, মন চাচ্ছে যে ডেটা সায়েন্স নিয়ে করতেছি। সো আপনার যদি মনে হয় যে না আপনি এ নিয়ে কাজ করতে চান, একজন প্রফেসর এই কাজ করে, আপনি তাকে ওইভাবে ইমেল করেন। আবার ডেটা সায়েন্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো একজন ডেটা সায়েন্সে কাজ করে, ওইভাবে তাকে ইমপ্রেস করেন, ঠিক আছে। তো এটা আলাদা আলাদা হইতে পারে, সমস্যা নাই। স্যার আরেকটা লাস্ট কোশ্চেন। জি। স্যার আমরা তো ব্যাচেলরের পর মাস্টার্স ট্রাই করতেছি কিংবা ট্রাই করবো, সেক্ষেত্রে জি। ইউএসএ তো ডিরেক্ট পিএইচডি করার একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে পিএইচডি কিংবা মাস্টার্স করার ক্ষেত্রে মানে প্রিপারেশনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আছে কিনা, বা আমি মাস্টার্স এর প্রিপারেশন নিয়ে পিএইচডি তে অফার লেটার বা ওইরকম অফার পাওয়ার কোনো পসিবিলিটি? হ্যাঁ, সেটা আছে বলতে ধরেন আপনার পিএইচডিটা একটু রিসার্চ ফোকাসটা বেশি করে, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আপনার রিসার্চ পেপার থাকে বা আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে যে আপনি অমুক স্যারের সাথে কাজ করছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এটা আপনাকে ফোকাস করতে হবে। আর পিএইচডি এর ক্ষেত্রে এবং মাস্টার্স এর ক্ষেত্রে হয় কি আপনি দেখবেন যে মাস্টার্স এর ক্ষেত্রে এরা ফান্ডিং দেয় কিনা। ইউজুয়ালি মাস্টার্স এ ফান্ডিং কম থাকে, ঠিক আছে। পিএইচডি তে ফান্ডিংটা বেশি থাকে। সো এই বিষয়গুলো তাহলে একটু খেয়াল করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। আমরা যদি মানে জবের দিকে আর কি মানে ইন্টেনশন থাকে, মানে গ্রাজুয়েশনের পর জবে কেউ তো একাডেমিতে বা রিসার্চ হ্যাঁ, ইন্টারেস্ট থাকলে পিএইচডি করে, সেক্ষেত্রে কি পিএইচডি করবো না মাস্টার্স করবো, এটা না, এখন ডিসিশন হ্যাঁ, আচ্ছা, এখন এটা হয় কি যে আসলে এখানে অনেকে আসে মাস্টার্স করে, দেন মাস্টার্স এর পরে পিএইচডি করে, এবং পিএইচডি করে যে এখানে একাডেমিতেই যায় বিষয়টা এমন না, ঠিক আছে। আমি এক ভাইকে চিনি, উনি হচ্ছে ইন্টেলে আছেন। সো উনি পিএইচডি করছেন, তারপর ইন্টেলে গেছেন। তো এখানে পিএইচডি করে লোকজন প্রচুর ইন্ডাস্ট্রিতে যায়। কেন যায় আমি বলি, ওই সব জায়গায় একই অবস্থা, মানে সত্যি বলতে ইন্ডাস্ট্রিতে ইনকাম অনেক বেশি, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর ইনকাম, হ্যাঁ প্রেশারও বেশি, এটা সত্য। আর একাডেমিতে সবাই মজা পায় না, তাই না? স্টুডেন্ট পড়ানো, রিসার্চ করা, এটা অনেকের কাছে। বাট ইন্ডাস্ট্রিতে অনেকে যায়। সো এখন আসলে আপনি আগে দেখেন যে মাস্টার্সে কোথায় আপনার ডিসিপ্লিনে ফান্ডিং আছে, সেভাবে অ্যাপ্লাই করেন। বাট ফান্ডিংটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কারণ এখানে আসলে নিজের টাকায় পড়ে বা ধরেন আপনার যদি আসলে ইন্টেনশন থাকে যে না পড়াশোনা করে ভালো কিছু করার ক্যারিয়ারে, তাহলে কিন্তু আপনি এখানে আইসা কাজ করে পড়াশোনা করাটা আসলে ফিজিবল না। এখানে পড়াশোনা করতে চাইলে পড়াশোনার প্রেশার অনেক। সো আপনাকে ফান্ডিং নিয়ে আসতে হবে, হ্যাঁ। আপনি চিন্তা করেন যে না ভাই ফান্ডিং ছাড়া যাবো। হ্যাঁ, যদি ধরেন এমন হয় যে কারো বাবা থাকতে পারে মিনিস্টার, হ্যাঁ, সো সেটা ভিন্ন কথা, বা টপ নচ রিচেস্ট পার্সনের ছেলে, তো এদের কথা ভিন্ন। কিন্তু এখানে ট্রুলি অনেক কস্টলি, ঠিক আছে। টিউশন ফি, থাকা খাওয়া, এগুলো আসলে খরচ হয়ে যায় অনেক। সো সেক্ষেত্রে ফান্ডিংটা গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটাতে, ঠিক আছে। ওকে স্যার, ধন্যবাদ। সাইফ এরপর আহমেদ ভাই, আপনার কোশ্চেনটি করতে পারেন। স্যার একটু একটা ব্যাপার স্যার জানার হ্যাঁ। ছিল। স্যার আমার আসলে এই যে এনআইডি বলেন বা এখন পর্যন্ত যে কোনো ট্রান্সক্রিপ্ট বলেন,
সবগুলাতেই স্যার নেমের ফরম্যাট আছে স্যার, ওই যে আমরা যেভাবে লিখি যে প্রত্যেকটা প্রথম লেটারটা ক্যাপিটাল, বাকিগুলা স্যার স্মল লেটার, হ্যাঁ। হুম হুম কিন্তু স্যার ওই যে পাসপোর্ট করার সময় যে সবগুলা তো অল ক্যাপসে দেওয়া লাগে মেবি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এই পরে স্যার এইটা হওয়ার পরে আমি হইলো ইউনিভার্সিটি মানে ভর্তির সময় ইউনিভার্সিটিতে স্যার অ্যাপ্লাই করছিলাম সবগুলো অল ক্যাপসে, তো অল ক্যাপসে আসছে। আমার হলো স্টুডেন্ট পোর্টাল বলেন বা যে কোনো জায়গায়। তো সেই দিন একটা স্যার আমাকে বলল যে এই অল ক্যাপসে যাদের যাদের নাম আছে তাদের নাম মেনশন করে বলল যে ফিউচারে বাইরে যাওয়ার সময় এরকম নাকি সমস্যা হয় যে সার্টিফিকেটে নাকি অল ক্যাপসে ইউনিভার্সিটি সার্টিফিকেটে আসবে, আর এখন পর্যন্ত যেই ইয়ে ছিল মানে সার্টিফিকেট গুলো আছে সেইগুলাই অল ক্যাপসে নাই, এজন্য নাকি একটা ইস্যু ফেস করা লাগতে পারে স্যার। তো এই ব্যাপারে একটু যদি স্যার কিছু জানা থাকলে আচ্ছা এই জানাইতেন। ব্যাপারে আমি আসলে খুব বেশি জানি না। তো আমায় যেটা আহ, মনে হইলো যে এইটা খুব বেশি ফ্যাক্ট করে না, কারণ আমাদের পাসপোর্টে যে অল ক্যাপসে থাকে, হ্যাঁ, এইটা আসলে এখানে ওরা অত মানে আহামরি কিছু ইয়ে করে না আর কি। এখানে আমার সব নর্মালি আছে আমার যেটা মনে হইলো। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি আর একটু যারা মানে আরো বেশ কয়েকজনের সাথে আলোচনা করে দেখতে পারো। জি ঠিক আছে, আমাকে স্যার দুইজন ইনফর্ম করছে এই ব্যাপারে, তো এই জন্য একটু স্যার জিজ্ঞেস করতেছিলাম। আমি তারপরে স্যার অন্যান্য যাদের সাথে পরিচয় আছে আমি চেষ্টা করতেছি রিচ আউট করার স্যার, ওই যে সবাই একটু ব্যস্ত তো বাইরে যারা আছে, তো রিপ্লাই পাইতে একটু সমস্যা হয় স্যার। আচ্ছা সমস্যা নাই, বাট এটা খুব একটা সমস্যা হওয়ার কথা না আসলে। বাট তারপর দেখো, হ্যাঁ, তাহলে হচ্ছে এই জিনিসগুলো আগে সলভ করে নেওয়া এটা ভালো অ্যাপ্লিকেশনের আগে। জি জি ঠিক আছে স্যার। ওকে, আইডি নেম DK West 02, কাইন্ডলি আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, জি সেকেন্ড সেমিস্টারে জাস্ট। তো আমার কিছু কোশ্চেন ছিল হচ্ছে, আমি তো এখন তো মাত্র সেকেন্ড সেমিস্টার, আমি চাচ্ছি মাস্টার্স এ ইউএস এর কোন একটা ভার্সিটিতে যে মাস্টার্স করার জন্য। তো ওকে এখন থেকে আমি কি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি? আমি যদিও অত বেশি হাই রিচ ফ্যামিলির না, মোটামুটি বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি। তো আমার এখন কি কি স্টেপস আচ্ছা, হইতে পারে সো ওকে যদি ওকে জানান ওকে তাহলে ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা অনেকের কমন থাকে যে আমি হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার, সো আমি এখন আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পড়াশোনা, মানে একাডেমিক পড়াশোনা, হ্যাঁ, যে সিজিপিটা লাগে। আমি যেটা দেখলাম যে 3.2 না হলে অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনার এই জায়গায় আপনি যেহেতু সেকেন্ড সেমিস্টারে আপনার এখনো সুযোগ আছে সিজিপিটা খুব ভালো রাখার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ড হচ্ছে যে পাবলিক হেলথ ইজ হাইলি কোয়ান্টিটেটিভ বেসড, রিসার্চ বেসড। সো আপনাকে স্ট্যাটিস্টিক্স, কোয়ান্টিটেটিভ সফটওয়্যারস লাইক আর স্টাডা, এসপিএসএস, এই সফটওয়্যারগুলো, প্লাস হচ্ছে রিসার্চ, হ্যাঁ, এই বেশ কিছু বিষয় আপনাকে শিখতে হবে। এবং ইংরেজির দক্ষতাটা তো আসলে সব জায়গায় লাগে, সো এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। বাট চেষ্টা করবেন যে স্পিকিংটা একটু নিয়মিত করার, ফ্রেন্ডদের সাথে বা যার সাথেই হোক ইংরেজি দক্ষতাটা বাড়াইতে হবে। তবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পরামর্শ হলো যে যারা সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এই জায়গাটাতে আছেন, একাডেমিক রেজাল্টটা পুশ আপ করেন, ঠিক আছে, একাডেমিক রেজাল্টটা ভালো রাখেন, এইটা আপনার কাজে দেবে। হ্যাঁ, যখন আপনি থার্ড থার্ড ইয়ারে চলে গেলেন, ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টার, যে স্যার আমার হচ্ছে রেজাল্ট উঠলো না আর, হ্যাঁ 3.2 মানে 3.2 আইসা গেছে, হ্যাঁ, তখন আপনি কন্টিনিউ কাজ করবেন যেন রেজাল্টটা যেন বাড়ে। বাট এই সাথে সাথে আপনি সফটওয়্যার গুলো শিখে ফেলেন, রিসার্চ কি সেটা বোঝেন, পাবলিশ করা ট্রাই করেন। বাট যারা শুরুর দিকে এদের জন্য পরামর্শ হচ্ছে আপনি আচ্ছা আচ্ছা ইংরেজির দক্ষতাটা বাড়ান এবং আপনার একাডেমিক রেজাল্টটা ভালো করেন, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আমি কি আচ্ছা এখন থেকে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করতে পারি নাকি আরো পরে আইএলটিএস আচ্ছা জিআরই না, টোফেল? এখন এখন আসলে কোনো কিছু শুরু করার দরকার নাই। এখন আপনি একাডেমিকটা ফোকাস করেন এবং আহ, একটু পারলে একটু রিসার্চের বেসিক গুলো জানেন,
আর আইএলস বলতে কি, আইএলস তো জাস্ট একটা এক্সাম, হ্যাঁ। এখানে কি আসে? রিডিং, স্পিকিং, লিসেনিং, রাইটিং। সো আপনার ইংরেজির এই 4টা দক্ষতা আপনার একাডেমিতে তো লাগতেছে, তাই না? আপনি যখন লিখতেছেন ইংলিশে লিখতেছেন, এখন এই লেখাগুলো ঠিক হচ্ছে কিনা এটা দেখেন। আপনার ইংরেজি আর্টিকেল পড়া লাগতেছে, তো এই জায়গাগুলোতে দক্ষতাটা বাড়ান, এমনিতে আইএলস আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন এই আচ্ছা আমি আমি একটু বলি, এই ডিকে ওয়েস্টের নাম দেখে আমার একটা জিনিস মনে পড়লো, যে আমরা যখন ইমেইলে, আমরা অনেক সময় এইভাবে আমাদের ইমেইলের নাম থাকে, তাই না? যে ধরেন ধরেন আমি বললাম যে এই dkwest@gmail.com ফর এক্সাম্পল। তো এই ইমেইলে দিয়ে যদি আমি ইমেইল করি একজন টিচারকে, সে কখনো রিপ্লাই দিবে না। ঠিক আছে? সো আমাদেরকে ইমেইলটা যেন ভালো থাকে, মানে ফর্মাল নামে থাকে, হ্যাঁ, ইমেইলটা। ওকে, সো নেক্সট। স্যার একটা কাইন্ডলি একটা ছিল, একটা কথা ছিল স্যার। জি জি। অ্যাকচুয়ালি আমার এটা তো জুমে করছি, তো আমি এডিকে ওয়েস্টটা দেখে আমি নিজেও অবাক হচ্ছি। তো আমার নাম তো আছে, এডিকে ওয়েস্ট কেন আমার নামের সাথে অ্যাড হলো? আচ্ছা আচ্ছা, কিভাবে হ্যাঁ আমি হ্যাঁ, না না, বুঝতে ওটা ওটা কোনো সমস্যা না, বাট আমার এটা দেখে একটা, মানে এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আপনি ইমেইলে যখন ইমেইল করতেছেন আপনার ইমেইলের নামটা কি থাকতেছে। সো এটা দেখে আমার জিনিসটা মনে পড়লো আর কি। আচ্ছা, সো নেক্সট কোশ্চেন। কাজী শাফিন হাসান রিশাদ ভাইয়া, কাইন্ডলি আপনার কোশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার যেটা কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেন ছিল আমার। জি। আমার রিসার্চের ক্ষেত্রে আমাকে জার্নাল পেপার টার্গেট করবো নাকি কনফারেন্স? আচ্ছা, এখন জার্নাল পাবলিকেশনস হচ্ছে একটা, মানে সময়ের ব্যাপার, হ্যাঁ, সময় লাগে, বাট এটা ভ্যালুটা বেশি অলওয়েজ। আর কনফারেন্স পেপার হচ্ছে সময় বেশি লাগে না, প্রেজেন্ট করলে তো সেটা আপনার সিভিতে উঠে যায়, হ্যাঁ। এখন যদি আপনার হাতে সময় কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? জার্নালের ক্ষেত্রে আমরা কি জার্নাল র্যাঙ্কিং এর ব্যাপারটা যেটা, এটাকে আমি Q1 Q2 কে মাস্ট, বা Q3 Q4 এ যদি আমার জার্নাল পেপার যদি পাবলিশ থাকে, এটা কি আমার সিভিতে কি খারাপ কোনো ইফেক্ট পড়বে? না না না, খারাপ খারাপ ইম্প্যাক্ট পড়বে না ভাইয়া। যেটা বিষয় সেটা হচ্ছে যে, হ্যাঁ, যত হাই র্যাঙ্ক তত ভালো, এটা তো সত্য। এখন এটা দেখা লাগবে যে আসলে আমার আমার যে গবেষণাটা, সেই গবেষণাটা আমার কতটুকু ওয়েটেড। ঠিক আছে? সো এই বিষয়টা আমার আগে দেখতে হবে। এখন আমার যদি গবেষণাটা খুব ভালো থাকে, তাহলে আমি এটা খুব ভালো জায়গায় দিতে পারি। বাট Q4 Q3 তে থাকলে যে মানে অনেক খারাপ বিষয়টা এমন না, বাট প্রেডাটরি জার্নাল থাকলে সমস্যা। ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। ওকে। আবু বক্কর আদনান ভাইয়া, কাইন্ডলি আপনার কোশ্চেনটি করতে পারেন। আচ্ছা, আমাকে মনে হয় স্যার, শুনতে। একটা প্রশ্ন, সেটা হলো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক সময় সিজিপিএ কম থাকে। সেটার কারণ হলো আমাদেরকে যে টিচাররা পড়ায় সেই টিচাররা প্রশ্ন করে না, ইভেন সেই টিচাররা পেপারও দেখে না। তো আচ্ছা ইন্ডিভিজুয়াল টিচার পড়ায়, ইন্ডিভিজুয়াল টিচার কোশ্চেন করে, মার্কস অন্য জায়গা থেকে আসে, যার ফলে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সিজিপিএ খুবই কম আসে। এটা একটা ই। তো লো সিজিপিএ দিয়ে মানে উচ্চশিক্ষার জন্য প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা? আর আরেকটা কোশ্চেন, সেটা হলো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে রিসার্চের ব্যাপারটা মানে অত একটা দেখা যায় না। আর আরেকটা জিনিস হলো যে এখানে অতটা রিসার্চের জন্য ভালো একটা ফ্যাসিলিটিও থাকে না, ভালো একটা এনভায়রনমেন্টও পাওয়া যায় না। সেই ক্ষেত্রে রিসার্চের জন্য পরবর্তীতে প্ল্যান করা আর হচ্ছে মানে কম সিজিপিএ দিয়ে উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করা, এটা কি ঠিক হবে কিনা? আচ্ছা, সো হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিচাররা ঠিক মতো খাতা ইভালুয়েট না করায় রেজাল্ট ওঠে না। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও এই সিজিপিএ নিয়ে অনেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন, বিকজ অফ দেয়ার ডিটারমিনেশন। তাদের ইচ্ছা আছে, তারা যাবেন, এই জন্য তারা যেতে পারছেন। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কেন যেতে চাই, কোথায় যেতে চাই, আর যাওয়ার পর আমি কি করব। এই লক্ষ্যটা নির্ধারণ করা জরুরি। আর রিসার্চের ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আছে আমি যতদূর জানি। তো তাদের সাথে একটু কানেক্টেড থাকা যেতে পারে। প্লাস বিভিন্ন রিসার্চ কোর্স এখন লঞ্চ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। যেমন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ খুব শীঘ্র একটা কোর্স লঞ্চ করছে, যেটা হচ্ছে সুপারভাইজড রিসার্চ লার্নিং প্রোগ্রাম। একেবারে রিসার্চের থিওরিটিক্যাল থেকে পাবলিকেশন পর্যন্ত মোটামুটি তার গাইড করবে। সো এই ধরনের প্রোগ্রামগুলো আমরা দেখতে পারি।
যদি আমাদের ইউনিভার্সিটি, আমাদের ম্যাক্সিমাম দেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে রিসার্চ সাপোর্ট ওইভাবে পাওয়া যায় না, বাট এখন এটা বাড়তেছে, দ্যাটস গুড। ঠিক আছে আদনান? জি ঠিক আছে। Okay, জুনায়েদ next কি- জামান ভাই, আপনি কোশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার 7 সেমিস্টারের পরে কি ইউএসএতে অ্যাপ্লাই করা যায়? অ্যাপ্লিকেশন করা গেলে কি প্রসেসটা থাকতে পারে? আচ্ছা 7 এর কারণ কি তখন তো আমার রেজাল্ট হয়ে কাছে গেছে? 7 এর রেজাল্ট এখনো হয়নি। 7 সেমিস্টার আমার এখন চলতেছে। আচ্ছা সেক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট তো আমি পাবো আরো দেরিতে, কিন্তু আমি চাচ্ছি 7 সেমিস্টারের পরে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে। আচ্ছা 7 পর্যন্ত কি ট্রান্সক্রিপ্ট নেওয়া যায় কিনা? জি 7 পর্যন্ত ট্রান্সক্রিপ্ট নেওয়া যাবে। তাইলে ওইটা দিয়ে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, যেমন আমার এখানে এক ভাই আছেন, উনি হচ্ছে রাজশাহীতে বায়োসায়েন্সে ছিলেন আর কি, না সাইকোলজিতে, উনি এখানে সাইকোলজিতে আসছেন। ওনার মাস্টার্স এর অনার্স এর রেজাল্ট হওয়ার আগেই উনি 7 সেমিস্টার পর্যন্ত রেজাল্ট দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, সো এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করলে আশা করি হচ্ছে আপনি কিছু পাবেন, যে অনার্স এর ফুল রেজাল্ট ছাড়াই অ্যাপ্লাই করা যায় এবং অনেকে পাচ্ছে, ওইটা পসিবল। বাট আপনার ওই যে বললাম যে আপনার যদি হাতে যদি আইএলটিএস স্কোর থাকে দেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আতিফ আপু, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে ফান্ডিং এর বিষয়টা, মানে ধরেন আমার আশপাশ থেকে অনেকেই দেখতেছি যে এমএসসি করতে আপনার হচ্ছে বাইরে যাচ্ছে, তখন হচ্ছে আপনার অস্ট্রেলিয়ায় যাওয়ার সময় একটা মেজর ফান্ডিং তাদের দেখানো লাগে। তো বাইরে যাওয়ার ক্ষেত্রে কিরকম ফান্ডিং এত দেখানো লাগে, এটার বিষয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা ইউএস এর ক্ষেত্রে ফান্ডিং দেখানো লাগে না ইফ ইউ হ্যাভ ফুল ফান্ডিং স্কলারশিপ, বাট তারা অনেক সময় এটা চায় যে আপনাকে যদি মানে অ্যাপ্লিকেশনের সময় কিছু ইউনিভার্সিটি এটা চায় যে তোমাকে যদি ফান্ডিং না দেওয়া হয় তাহলে তুমি পড়তে পারবা কিনা। ঠিক আছে, তো তখন দেখা যায় যে ব্যাংক থেকে একটা 10 লাখ টাকার স্টেটমেন্ট মোটামুটি দেখায় দিলেই হয় আর কি। হ্যাঁ, এটা খুব সিরিয়াস কিছু না ইউএসএ তে, যদি মানে স্কলারশিপের আশা হয় তাইলে। ঠিক আছে। ওকে, আদিব আপু, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আচ্ছা স্যার, মানে আমাদের যদি অফার লেটার আসে তারপরে কি ভিসা প্রসেসিং এ লেট হতে পারে? মানে আমার একটা জি জি বলেন। ইতালিতে মানে অফার লেটার পেয়েছিলেন, কিন্তু হচ্ছে ওর হচ্ছে সবকিছু সাবমিট করার পরে হচ্ছে ভিএফএস গ্লোবালে ভিসা প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে, কিন্তু ওখান থেকে কোনো ডেট আসেনি। আপু আপনার শেষ দিকের কথাগুলো আটকে আসছিল আর কি, শোনা যায়নি। আচ্ছা, আমি কাইন্ডলি বলছিলাম যে যারা আমার একটা মিউট করে নেন, বাকিরা একটু মিউট করেন। একজন ফ্রেন্ড হচ্ছে ইতালিতে অফার লেটার পেয়েছিলেন ক্যাসিনো ইউনিভার্সিটি থেকে, তো সবকিছু সাবমিট করেছে এবং সেপ্টেম্বরের 16 তারিখে টিকিটও করেছে, কিন্তু হচ্ছে ভিএফএস গ্লোবালে হচ্ছে ভিসা ফেস মানে ইন্টারভিউটা ফেস করার কথা ছিল, কিন্তু ওখান থেকে কোনো ডেট আসেনি শেষে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা অনেক সময় হয় কি যে ওদের টেকনিক্যাল ইস্যু থাকে, এরপর আরো বেশ কিছু প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এটা ভিসা অফিসে আসলে ইমেল করা বা ভিসা অফিসে ফোন দিয়ে যোগাযোগ করলে মনে হয় বিষয়টা সুবিধাজনক হয় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন বা সবকিছু নিয়ে অনেকটা অ্যামাউন্ট যায়, অ্যাকোমোডেশন বা টিকিট সবকিছু নিয়ে, তো এটার কি কোনো তাহলে এরকম ভাবেই চলে যাবে? না এখন এখন যেটা হয় যে ইউজুয়ালি ডেট চেঞ্জ হয়। হ্যাঁ, ধরেন কোনো, যেমন আমাদের দেশের পরিস্থিতি অগস্ট মাসে খুব খারাপ ছিল, তাই না? ওই সময় দেখা গেছে অনেকের ডেট এই সময় ইন্টারভিউ ছিল, বাট ওটা পুরো চেঞ্জ হয়ে নতুন রিস্কেডিউল হয়েছিল। তো আবার দেখা যায় যে অনেক সময় রিস্কেডিউল হয়েছে, তো কেউ যেতে পারে নাই বা হচ্ছে ওদের কোনো টেকনিক্যাল ইস্যু ছিল। এখন এইটা হচ্ছে ফার্স্ট অফ অল ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আসলে আমার এইটা এরকম ছিল, আমার ডেট আসে নাই, বাট কেন আসে নাই, সো আমার এটা যেন সলভ করা হয় আর কি। তো ওদের সাথে যোগাযোগ করলে আশা করি যে ওরা জিনিসটা একটা সলিউশন দিবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, রওশনার আক্তার রিমি, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন।
আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ পাবলিক থেকে বলছিলাম। তো স্যার, ব্যাপারটা হচ্ছে আমরা কোনো স্কলারশিপের জন্য হোক বা হচ্ছে আপনার যে কারণেই হোক না কেন, আমরা বলি যে পাবলিকেশনস খুব দরকার। কিন্তু আমি নিজে হচ্ছে যে মানে কিভাবে পাবলিকেশনসটা শুরু করবো এবং কোন ধরনের পাবলিকেশনস করলে এটা আমার দ্রুত কাজ করবে, মানে পাবলিকেশনস এর ক্ষেত্রে আমার ফার্স্ট স্টেপ কোনটা হবে, কিভাবে করে আমি আস্তে আস্তে আগাবো। আর দ্বিতীয় কোশ্চেন ছিল স্যার, আমাদের যে ইউনিভার্সিটি গুলা থেকে যে সেমিস্টার এক্সচেঞ্জ হয়, যে ইউনিভার্সিটিতে 1 বছর থাকার পরে অন্য দেশের বাইরে অন্য একটা ইউনিভার্সিটির সাথে আমি সেমিস্টার এক্সচেঞ্জ করতে পারবো। তো দেখা গেল যে আমি যদি সেখানে যাই, যার পর তাদের ওই সেমিস্টারের কোর্সগুলা আর আমার এখানকার কোর্সগুলা যদি সিমিলার নাও হয় বা হ্যাঁ সিমিলার হয়ও, তারপরেও কি আমার ভার্সিটিতে এসে আমার এই সেমিস্টারটা আবার করতে হবে, এরকম টাইপের কি কিছু? আচ্ছা, ওকে। সো ফার্স্ট কোশ্চেন আগে আসি, যে পাবলিকেশনস বলতে আমরা বোঝাই ইউজুয়ালি রিসার্চ পাবলিকেশনস। হ্যাঁ, এখন রিসার্চ আমি কিভাবে শুরু করব? আপনি মনে হয় পাবলিক হেলথে কিন্তু খুব ভালো গবেষণা হচ্ছে, ইভেন ডেফোডিলে খুব ভালো গবেষণা হচ্ছে। এবং পাবলিক হেলথ হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড খুব কি বলে ডিমান্ডেবল একটা সাবজেক্ট, স্পেশালি আফটার দ্য কোভিড। হ্যাঁ, সো পাবলিক হেলথে ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি যে কোনো একজন টিচার তার কাছে অ্যাপ্রোচ করতে পারি যে স্যার আমি হচ্ছে আসলে গবেষণাটা শিখতে চাই। আপনাদের রিসার্চ মেথোডলজি কোর্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, সো আপনারা এভাবে অ্যাপ্রোচ করতে পারেন। এরপর হচ্ছে আমাদের রিসার্চ সোসাইটি আছে, আমি জানি না রিসার্চ সোসাইটি নেক্সট কোনো রিসার্চ প্রোগ্রাম লঞ্চ করার প্ল্যান আছে কিনা। সো এই ধরনের রিসার্চ প্রোগ্রাম গুলোতে হচ্ছে অ্যাটেন্ড করা যেতে পারে। প্লাস সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি যদি কোনো টিচারকে অ্যাপ্রোচ করেন যিনি পাবলিক হেলথে কাজ করেন, তো তার সাথে অ্যাপ্রোচ করে তার সাথে একটু কথা বললে যে স্যার আমি এভাবে কাজ করতে চাই, আমি আসলে রিসার্চ শিখতে চাই। তো তখন দেখা গেলো যে রিসার্চটা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, টপিক সিলেকশন, ইন্ট্রোডাকশন রাইটিং, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ডেটা কালেকশন, অ্যানালাইসিস, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখতে হয়। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে। দেন জার্নাল পাবলিকেশন, যেহেতু জার্নালে সাবমিট করতে হবে, কিভাবে সাবমিট করতে হয়, পাবলিশড হইতে একটা লম্বা সময় লাগে, এই বিষয়গুলো আসলে জানতে হবে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামে আমি যেটা জানি যে আপনি ওই একটা সেমিস্টার, ফর এক্সাম্পল আপনি 4th সেমিস্টার টার্গেটে করলেন, তো দেন ডেফিনেটলি আপনি আবার 5th সেমিস্টার শুরু করবেন। এবং আমার মনে হয় না যে ওই কোর্সগুলো আবার এগেইন করতে হয়। তবে এই বিষয়ে সবচেয়ে ভালো ইনফরমেশন দিতে পারবো আপনাদেরকে আমাদের যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স না, ওখানে যে ইন্টারন্যাশনাল অফিস একটা আছে নিচে নিচতলায়, তো ওরা হচ্ছে আপনাদেরকে মানে বেস্ট ইনফরমেশন দিতে পারবে আপনি ওখানে গেলে এই বিষয়ে। স্যার, ওকে, যদি কিছু না মনে জি করেন জি আমি বলবো। জি জি স্যার, আমি সেমিস্টার এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছি। তো জি ইন্টারভিউ এর আগে আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার আমি যদি আমার এই সেমিস্টারটা বাইরে করি সেক্ষেত্রে কি আমাকে আবার ভার্সিটিতে এসে এই সেমিস্টার গুলো কন্টিনিউ করতে হবে কিনা, মানে আমি ফর এক্সাম্পল 6 হ্যাঁ হ্যাঁ সেমিস্টার বাইরে করতে চাচ্ছি, তো জি 6 সেমিস্টারটা আমাকে এসে আবার করতে হবে কিনা। পরে তিনি বললেন যে হ্যাঁ আপনাকে করতে হবে, আপনি যেটা বাইরে করবেন সেটা এক্সট্রা। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা হচ্ছে এক্সট্রা ক্রেডিট। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে তো এটাই ডেফিনেটলি সিস্টেম। আহমেদ ভাই, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আমি জানতে চাচ্ছিলাম যে যদি একটা ইমেল দিয়ে জিআরই রেজিস্ট্রেশন করে জিআরই দেই, অন্য ইমেল দিয়ে ইউনিভার্সিটিতে আবেদন করার অ্যাকাউন্ট খুলি, তাহলে কি এটা সমস্যা হবে নাকি? না, এটা সমস্যা হওয়ার কথা না, কারণ আপনার জিআরই তো মানে ওটা আপনার নিজস্ব স্কোর। ঠিক আছে, তো ওইটা নিয়ে কোনো ঝামেলা হয় না। আচ্ছা, নেক্সট কোশ্চেন করবেন হচ্ছে মাহমুদ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা ছিল যে আমার মেজর হচ্ছে এডুকেশন আর আমার সিজিপিএ হচ্ছে 3.74। রিসার্চ নেই, তবে আমার হচ্ছে একটা প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আছে। তো সেক্ষেত্রে কি মাস্টার্স স্কলারশিপ পাওয়ার কোনো সুযোগ আছে ইউএসএ তে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই আছে। এডুকেশন খুব নামি দামি ডিপার্টমেন্ট ইউএসএ তে। ঠিক আছে,
ইউএসএ তে স্পেশালি মিসিসিপিতে আমি যেটা শুনলাম আর কি এখানে আসার পরে যে এডুকেশন এখানে খুব ভালো চলে আর কি। তো আপনার সিজিপি আলহামদুলিল্লাহ ভালো আছে, প্রজেক্ট আছে বললেন। সো আপনার যেটা লাগবে ভাইয়া আইএলটিএস স্কোরটা লাগবে এবং আর অন্যান্য যে ডকুমেন্ট গুলোর কথা আমি বললাম, সো এগুলো সব মেনটেন করে ইনশাল্লাহ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। জি জি স্যার ব্যাপারটা হচ্ছে আমরা এই রিসার্চ পাবলিকেশনস রিলেটেড কাজ করতে গেলে পাবলিকেশনস এর ক্ষেত্রে কি সিজিটা খুব ম্যাটার করে? মানে কোথাও দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে সিজি 3 নিচে, তো সেক্ষেত্রে তারা পাবলিকেশনস করতে চাইতেছে বা অনেক দূর কাজ আগায় গেছে, তো তাদের ওইটা কি রিজেক্ট হওয়ার কোনো চান্স আছে বা ওইটা হচ্ছে গ্রান্টেড হবে না, এরকম কি? মানে আচ্ছা কোনো আচ্ছা সিজি মেনটেন করতে হয় কিনা? না 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 সিজিপিএ নিয়ে হচ্ছে পাবলিকেশনের সাথে সিজিপিএ সম্পর্ক নাই। জার্নাল অথরিটি আপনার সিজিপিএ দেখবে না, ঠিক আছে? জার্নাল অথরিটি দেখবে আপনার কাজ। ওকে, মাহিন ভাই, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আমার কোশ্চেন ছিল ডোমেইন রিলেটেড আর ডোমেইন চেঞ্জ করা নিয়ে। আমি আচ্ছা ডোমেইন চেঞ্জ করা নিয়ে আপনার সাথে স্যার কথা বলেছিলাম। তো সেই সেগমেন্টে আমি যদি বলি আমি আমার ডোমেইন চেঞ্জ করে সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সে নিতে চাচ্ছি, তো আচ্ছা সেক্ষেত্রে আমি যদি আমার যেটা মেইন মেজর আমি থাকলাম, তাহলে আমি আমার ডোমেইনে অনেক কিছু দেখাতে পারি, প্রজেক্ট আপনি যেটা বলেছেন স্যার গিটহাব লিংক থেকে শুরু করে আমি প্রজেক্ট দেখাতে পারি। তো হুম, আমার হুম। ওখানে মানে অনেক আপার হ্যান্ড থাকে। তো আমি ডোমেইন চেঞ্জ করলে বিকজ আমি চাই, সেক্ষেত্রে আমি রিসার্চ পেপার দিয়ে কি আমি আমি এনাফ ক্রেডিবল ক্যান্ডিডেট হতে পারবো স্যার? বিকজ তারা কি দেখছে আমার, বিকজ তারা আমার একাডেমিক্যালি তো আমাকে জাজ করতে পারছে না বিকজ আমি সেই হ্যাঁ ডোমেইনের হ্যাঁ না। তো আচ্ছা একটা রিসার্চ পেপার দিয়ে বা পাবলিকেশন দিয়ে আমি কতটুকু ক্রেডিবল ক্যান্ডিডেট হতে পারবো ফর ফুল ফান্ডেড স্কলারশিপ? ওকে আচ্ছা, ফার্স্ট অফ অল এইটা সম্ভব। আমি ওই দিন একজন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আসলেন, সে হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের রিপ্রেজেন্টেটিভ, একটা ডিভিশনের ডিরেক্টর আর কি। তো ওনার ব্যাচেলার ছিল এমন ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন সায়েন্স বা কম্পিউটার সায়েন্স সামথিং লাইক দ্যাট। উনি পরে মাস্টার্স করছেন পাবলিক পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। তো এখন আহ, যেটা হয় যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের যেমন গিটহাবে লিঙ্ক থাকে, এখন কোডিং এ আমার কি থাকতে পারে? আহ, আমার যদি ডেটা অ্যানালাইসিস নিয়ে একটা ভালো আইডিয়া থাকে, যে আমি লার্জ ডেটা সেট নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ আমার কাছে আমি 5,000 ডেটা নিয়ে আমার একটা কোডিং আছে, আমার একটা অ্যাপ্লিকেশন আছে এখানে। সো এই জিনিসগুলো যদি আমরা দেখাতে পারি, প্লাস যদি এসওপির মধ্যে স্টেটমেন্ট অফ পারপাসে যদি আমি আমার ইন্টারেস্ট ওইভাবে ফুটিয়ে তুলতে পারি যে হ্যাঁ হ্যাঁ আমি সিএস স্টুডেন্ট ছিলাম, তো কি হয়েছে, আমি এখানে পড়া অবস্থায় আমি চিন্তা করলাম যে আমি যখন ওয়ার্ল্ড পার্সপেক্টিভ দেখলাম, বা আমি আমার গল্পটা আমার ওইভাবে সাজাইতে হবে, ঠিক আছে? প্লাস আমার যদি ওই ডোমেইনে লাইক পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন, এই ডোমেইনে যদি আমার রিসার্চ পেপার থাকে, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাদ দিলাম, আমি রিসার্চ পেপার যদি আমি ওই ডোমেইনে করতে পারি, প্লাস লাইক আমি হচ্ছে পলিটিক্যাল ডেটা সেট নিয়ে আমি এমনিতেই নিজের মতো করে হচ্ছে পাইথন দিয়ে কোডিং করে হচ্ছে আমি জাস্ট একটা কোরিলেশন বা রিগ্রেশন করে আমি ডেটা সেটটা গিটহাবে রাখলাম, হ্যাঁ এই জিনিসগুলো ভ্যালু ক্রিয়েট করবে, ঠিক আছে মাহিন? বাট তোমার জন্য হচ্ছে মানে সুবিধাজনক হলো যে তুমি যদি এই ডোমেইনে একটা রিসার্চ পেপার পাবলিশ করতে পারো, দ্যাটস ফাইন। এবং আমি যেটা বললাম যে গিটহাবে পলিটিক্যাল ডেটা সেট বা ওয়ার এই ধরনের ডেটা সেট নিয়ে কাজ করাটা খুব ভালো, ঠিক আছে? এগুলো রাখা যেতে পারে গিটহাবে। থ্যাংক ইউ। ওকে, মিলা 182, আপনি কোশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বর্তমানে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে 8 সেমিস্টারে পড়াশোনা করছি। আর আমার পার্সোনালি আগানোর ইচ্ছা আছে ডিজিটাল ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ব্যাক স্লাইডিং এগুলো নিয়ে। বাট আমার অনেক আত্মীয় স্বজন আমাকে সাজেস্ট করছেন যে ইউএসএ তে স্কলারশিপ বা অন্যান্য দেশের স্কলারশিপের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে যেমন ব্র্যাকের একটা আছে, আর্লি লিডারশিপ, আর্লি চাইল্ডহুড এডুকেশন বা আইইডির যে গুলা,
আমাকে বলছেন যে ওখানে একটা মাস্টার্স করে যদি আমি আমার মেজর চেঞ্জ করে হচ্ছে এডুকেশনের দিকে আগাই, তো আমি আসলে ঠিক ডিসাইড করে উঠতে পারছি না আমার জন্য কোনটা ভালো হবে। এমনি আমার একটা পেপার পাবলিশ করার ইচ্ছা আছে, সেটাও ডেমোক্রেটিক ফ্রিডম রিলেটেডই। ওকে মিলা, আপনার জন্য প্রথম যেটা পরামর্শ যে আপনার ভালো লাগে কি, এডুকেশন নাকি পলিটিক্যাল সায়েন্স, এটা আগে বলেন। পলিটিক্যাল সায়েন্সের থিওরিটিক্যাল দিকগুলো আমার আমি একটু কম বুঝি আমার মনে হয়, ওকে ওকে বাট ফাইন, বাট ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং আমরা বাংলাদেশে যেটা হচ্ছে লম্বা সময় ধরে দেখে আসছি, লাস্ট 15 ইয়ার্স। সো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, অথরিটারিয়ান রেজিমি, এইগুলো আসলে খুব পপুলার টপিক পলিটিক্যাল সায়েন্স, স্পেশালি ইন দ্য ইউএসএ। হ্যাঁ, এখন এই বিষয়টা ডিপেন্ড করতেছে যে আপনি কি মন থেকেই চাচ্ছেন কিনা এডুকেশনে সুইচ করতে, এটা একটা ব্যাপার। আদারওয়াইজ পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স ইউএস এর সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে ইকোনমিক্স এর পরেই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থাকে। হ্যাঁ, সো ইউএস হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো যদি এভাবে রাখেন, ইকোনমিক্স, ল, পলিটিক্যাল সায়েন্স অলমোস্ট পাশাপাশি থাকে বলতে গেলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে এডুকেশনের ভালো চাহিদা, এটাও সত্য। তবে আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোন বিষয়টা খুব বেশি আগ্রহী, সেখানে আপনার যাওয়াটা উচিত, ঠিক আছে? হ্যাঁ, অনেকে অনেক কিছু বলবে, যেমন ধরেন ফর এক্সাম্পল অন্য একটা ডিসিপ্লিনে ক্যারিয়ার অপরচুনিটি খুব ভালো, গ্রোথ খুব ভালো, কুইকলি হয়, কিন্তু আমার ওই জায়গায় আগ্রহ নেই, তাহলে কিন্তু আমি ওখানে গিয়ে ভালো করবো না। যেমন ধরেন আমার ব্যাকগ্রাউন্ড ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, বাট আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মনে হয়েছে যে না, আমি এখানে আমার ভালো লাগতেছে না। সো আমার ব্যাচেলর মাস্টার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছিল, সেটা থাকা সত্ত্বেও আমি সেকেন্ড মাস্টার্স করতেছি পলিটিক্যাল সায়েন্সে, বিকজ আমার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, জিও পলিটিক্স এটা ভালো লাগে তাই। সো এইভাবে আমি সুইচ করে আসছি। তো এখন আপনার ডিপেন্ড করবে যে এটা আপনার কোনটা ভালো লাগতেছে, আপনি কোন জায়গায় আগ্রহী, এই বিষয়গুলোর উপর। আর আরেকটা জিনিস স্যার হচ্ছে, আমার সিজিপিএ এখনো তো পরীক্ষা হয়নি, বাট সব মিলিয়ে আমার 3.5 প্লাস থাকবে, বাট হয়তো বা 3.6 এর নিচে, এবং আমাদের ব্যাচের হিসাবে সেটা হচ্ছে অ্যাভারেজ বলা যায় আর কি। তো এই সিজিপিএ নিয়ে কি আমি মানে আমি কি ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, নাকি আমার আরো প্রোফাইল ভারী করার জন্য আরো কিছু করা উচিত, আর কি কি করতে পারি? আপনার সিজিপিএ তো অনেক ভালো আছে, ঠিক আছে? যারা হচ্ছে 3 পয়েন্টের নিচে আছে, তাহলে এরা কি বলবে বলেন? আপনি 3.5 প্লাস নিয়ে যদি এই কথা বলেন, আপনার সিজিপিএ ওয়েল এনাফ, আপনি জাস্ট একটু ট্রাই করেন যেন। আসলে আমি পলিটিক্যাল সায়েন্সে অনেকেরই দেখলাম যে মোটামুটি সিজি বেশ হাই থাকে, তো সেই হিসেবে বললাম আর কি। না, বহুত আছে, যেমন আমি আপনাকে আজকে দেখাইলাম না যে প্রোগ্রামের মধ্যে যে 2.39, 2.5, 2.8 এগুলো নিয়ে মানুষ যাচ্ছে, ঠিক আছে? সো এটা আসলে খুব বেশি ফ্যাক্ট না, বাট আপনার অন্য অন্য জায়গাগুলো আপনাকে ডিসাইড করেন যে আপনি কোথায় যেতে চান, দেন আপনি সেভাবে আপনার রিসার্চ, আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে রিসার্চ করেন, আপনার কিন্তু পলিটিক্যাল সায়েন্সে হচ্ছে স্কলারশিপ পাওয়াটা ইজি হবে, ঠিক আছে? আবার যদি এডুকেশনে রিসার্চ করেন, দেন আপনাকে কিন্তু ওই জায়গাটা সুইচ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। জাহিদুল হক ভাই, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন যেটা ছিল যে অনার্স আর মাস্টার্স এর রেজাল্ট কি একসাথে ওয়েস্ট করা যায় কিনা, মানে এক খরচে? আচ্ছা আচ্ছা, ডাব্লিউএস না? জি স্যার। ডাব্লিউএস নিয়ে না আমার খুব ভালো আইডিয়া নাই, বিকজ আমার ডাব্লিউএস, আমি যেটা করছিলাম যে যেসব ইউনিভার্সিটি ডাব্লিউএস লাগবে ওগুলোতে আমি অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা জি স্যার। আসলে এই ব্যাপারে আমার আইডিয়াই নাই। হ্যাঁ, ডাব্লিউএস আসলে এক খরচে কি দুইটা, আমার মনে হয় আলাদা আলাদা ট্রান্সক্রিপ্ট, তো সো এখানে আলাদা আলাদা কস্টিং লাগবে, আমার যেটা ধারণা, বাট এইটা আরেকটু ঘাটাঘাটি করে দেখলে ভালো হবে। জি স্যার। স্যার, আরেকটা কোশ্চেন আছে, করব? হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার, এই কোর্সেরা থেকে যে কোর্স গুলো করা যায়, তো এই সার্টিফিকেট গুলো কি কোনো ভ্যালু ক্যারি করে কিনা? এইটা হলো, হ্যাঁ, আপনি আপনার যদি ধরেন আপনি ট্রেনিং এন্ড ওয়ার্কশপ সেকশনে সিভির মধ্যে আপনি হচ্ছে এই জিনিসগুলো উল্লেখ করতে পারেন যে
এই কোর্সটা ধরেন এদের কোর্সগুলো তো বিভিন্ন ইউনিভার্সিটি থাকে। সো এই কোর্সটা আমি আমি ডাটা সায়েন্সের একটা কোর্স করলাম আইবিএম এর। সো কোর্সেরা থেকে। সো আমি চাইলে এটা আমার সিভিতে উল্লেখ করতে পারি। যদি আমার সিভিতে অন্য কিছু মানে জায়গা কম মানে জায়গা থাকে তখন আমি উল্লেখ করতে পারি। এটা সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। জুয়েল মিয়া ভাই, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রিসেন্টলি বিবিএমবি কমপ্লিট করেছি। আমার 2টা পাবলিশ পেপার আছে এবং 3টা রিভিউতে আছে। আমি চাচ্ছিলাম মাস্টার্স করতে, সেকেন্ড মাস্টার্স জি রিসার্চ ভিউ। জি সেক্ষেত্রে আইএসএস স্কোর কম বেশি হলে কতটুকু কি হবে, ইভালুয়েট হবে? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ভাইয়া আইএলটিএস এর স্কোরটা আপনাকে স্কলারশিপ দিবে না। হ্যাঁ, ওইটা একটা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এবং ওইটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ঠিক আছে? এখন আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে যদি বলা থাকে যে আপনাকে 6.5 পাইতে হবে, নো বাট লেস দেন 6, তাহলে আপনাকে ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। ওই রিকোয়ারমেন্ট ছাড়া আপনি স্কলারশিপ পাবেন না। মানে অ্যাডমিশনই পাবেন, স্কলারশিপ তো পরের ব্যাপার। ওই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। জি। মাহফুজ আহমেদ রিফাত ভাইয়া, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমি স্যার ইন্দোনেশিয়াতে ইসলামিক এডুকেশনের উপর অনার্স করতেছি। এটা আমার 3rd সেমিস্টার। আচ্ছা। তো এখন এখান থেকে আমি পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডির জন্য আমার কেরিয়ারটা কিভাবে গঠন করতে পারি, বা সেক্ষেত্রে বাহিরে আমার কিরকম চাহিদা, বা আমি কিভাবে সেটা আগাইতে পারি আর কি, আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, তো ইসলামিক এডুকেশন ইন্দোনেশিয়াতে আপনি ব্যাচেলর করতেছেন। তো আপনি চাইলে মাস্টার্সে পিএইচডি দিতে আপনি ইউএস, ইউকে যে কোনো জায়গায় চাইলে সুইচ করতে পারবেন। ইউএসএ তে থিওলজি, মিডল ইস্টার্ন স্টাডিজ, ইসলামিক থিওলজি এই ধরনের ডিপার্টমেন্ট গুলো আছে। বা আপনি ইসলামিক এডুকেশন থেকে চাইলে এডুকেশনেও সুইচ করতে পারবেন। সো অনেক সুযোগ আছে আর কি। হ্যাঁ, জি স্যার। ওকে। আচ্ছা, চ্যাট বক্সে কি কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, আপনি আমার মনে হয় যে চ্যাট বক্সের কোশ্চেন গুলো একটু চেক দিলে ভালো হতো। যে আচ্ছা যেটা মনে হয় যে প্রাসঙ্গিক আনসার দেওয়ার মতো আপনি ওগুলো আনসার দিয়ে দিলে ওভারঅল একটা ভালোই হতো। ওকে, সো আচ্ছা, স্ট্রং এসওপি স্যাম্পল, ওই যে সিএস এর যে স্যাম্পল গুলো না, ওগুলো খুব স্ট্রং স্যাম্পল। আমি হচ্ছে লিংকটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কম্পিউটার সায়েন্সের জন্য এই মানে এগুলো কিন্তু সব অ্যাডমিটেড, মানে এরা সব ধরেন এই যে কগনিটিভ সায়েন্সের উপর এই ইয়াশ মেহতা সে জন হপকিন্সে পড়তেছে। হ্যাঁ, তারপর ধরেন এনএলপির উপর স্ট্যানফোর্ড এই লোকটা পড়তেছে। তার মানে এখানে টপ নচ ইউনিভার্সিটির অ্যাডমিটেড স্কলারশিপ পাওয়া লোকজনের এসওপিটা এখানে আছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য। আপনারা চাইলে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের গুলো সার্চ দিয়ে পাবেন। হ্যাঁ, আমি ডিলিট দিয়ে দিই। ওকে, রেকর্ডিং। আচ্ছা, ওকে, হাউ উই হ্যাভ ম্যানেজড অ্যাসিস্ট্যান্টশিপ। আচ্ছা, 6 নিয়ে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এটা আমি নিজে একটু আশ্চর্য হলাম বিকজ ম্যাক্সিমাম জায়গায় 7, 6.5 চাই। তবে আমি যেটা বুঝলাম যে যেহেতু আমার টিএশিপ, সেক্ষেত্রে ওরা যখন দেখছে যে আই হ্যাভ সাম টিচিং এক্সপেরিয়েন্সেস in a top private university in Bangladesh, and also I was an instructor of IELTS for 6 months. So ওরা যখন আমার টিচিং এক্সপেরিয়েন্স দেখলো, দেন ওরা আমাকে কিন্তু স্কলারশিপ দিয়েছে। কারণ এই টিচিং এক্সপেরিয়েন্সের আগ পর্যন্ত আমি অ্যাপ্লাই করে যাচ্ছিলাম, বাট আমার স্কলারশিপ আসছিল না। সো আমার যেটা ধারণা বা আমি যেটা বিলিভ করি যে টিচিং এক্সপেরিয়েন্সের কারণে আমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা আমার পাওয়া গেছে। ওকে, সিভি ফরম্যাট হচ্ছে আমি ইনশাআল্লাহ শেয়ার করে দিব। আশা করি যে ওরা মডারেটর যারা আছেন ইমেল করে দিবেন। বিজনেস বা মার্কেটিং এর স্যাম্পল ভাইয়া জাস্ট একটু গুগল করলে আপনি পাবেন। এটা কঠিন কিছু না। জাস্ট আপনি একটু সার্চ করবেন যে মার্কেটিং এসওপি স্যাম্পল,
তাইলে পাবেন। হ্যাঁ, আর প্রায় ইউনিভার্সিটিতে প্রফেসর থাকে না, থাকলে 1-2 জন। না প্রফেসর, আচ্ছা আচ্ছা এলওআর এর ব্যাপারে, এলওআর কার থেকে নেবেন তাই না? এলওআর নিবেন হচ্ছে আপনাকে যে সবচেয়ে ভালো চিনে, হোক সে লেকচারার, নো প্রবলেম। সে আপনাকে ভালোভাবে চিনে কিনা, সে আপনার সম্পর্কে ভালো লিখতে পারবে কিনা, এবং মোর ইম্পর্টেন্টলি সে রেসপন্সিভ কিনা। ধরেন আমার এক স্যার আছেন, আমি তার রাত 2টা বাজে নক দিলেও তার পাওয়া যেত, স্যার আমার একটা এলওআর সাবমিট করতে হবে, সে করে দিত। হ্যাঁ, তো তারপর হচ্ছে সালমান স্যার, ওনাকে হচ্ছে নক দিলে যখন নক দিতাম তখন পাইতাম। ঠিক আছে, তো এখন এই ধরনের রেসপন্সিভ লোক লাগবে যারা আপনার এলওআরটা প্যাশনেটলি সাবমিট করবে। জাস্ট কোন রকম আরে তুমি আমার জ্বালাও না তো, তার আছে তারা কয়ে দিতেছি। আপনি যেটা ড্রাফট দিলেন সে সেটাই দিয়ে দিন, সে কোনো এডিট করলো না বা হচ্ছে সে কেয়ারফুলি জিনিসটা দেখলো না, তাইলে কিন্তু হবে না। সো অ্যাসোসিয়েট প্রফেসর হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, ইভেন লেকচারার হোক, ঠিক আছে। আচ্ছা, সিবি, এসওপি স্যাম্পল, আচ্ছা আমি ওই জিনিসগুলো দিয়ে দিব মডারেটরদের কাছে, ওরা ইনশাল্লাহ পৌঁছায় দিবে। আর ওয়ার্ড লিমিট বলতে কি, একটা ইমেইলের স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট, ধরেন আমার এই ইমেইলে কত ওয়ার্ড আছে, 300 ওয়ার্ড। 300 ওয়ার্ড একটা স্ট্যান্ডার্ড ইমেইল ফরম্যাট হইতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে ফর ভিসা ইন্টারভিউ, প্রাপ্তি বিশ্বাস। আমার ফার্স্ট দেশের বাইরে আমি পা রাখছি হচ্ছে ইউএসএ তে। ঠিক আছে, মানে ইউএসএ বলতে ইস্তাম্বুল, কারণ ইস্তাম্বুল হয়ে আসছি, বাট আমার অন্য কোনো রেকর্ড নাই, ট্রাভেল হিস্টরি। ফান্ডিং থাকলে এগুলো কোনো ম্যাটার না। হ্যাঁ, বাট ফান্ডিং না থাকলে তখন অনেক সময় একটা ভিসা রেকর্ড, ট্রাভেল রেকর্ডটা ম্যাটার করে। এটা আসলে আমার জানা নাই যে ভিউরা আস্ক করতেছে কিনা। এটা আসলে একটা মানে ভিউরা কেন আস্ক করবে এই জিনিসটা, করতে পারে, বাট আমার জানা নাই যে এটা করে কিনা। কিন্তু আপনার ফান্ডিং থাকলে এটা সমস্যা হয় না। আর্লি চাইল্ডহুড এডুকেশন এগুলো নিয়ে ভালো চাহিদা, স্পেশালি ইউএসএ তে এডুকেশন নিয়ে বেশ ভালো চাহিদা আছে। হ্যাঁ, পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ইসিএ এর ক্ষেত্রে আসলে কি, ইসিএ এর ক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্স এর ক্ষেত্রে ইসিএটা খুব একটা কাজের না। ইসিএ এর ক্ষেত্রে ধরেন আপনার ক্লাবিং, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সোসাইটি, এগুলো আপনি করতেছেন। বাট সবচেয়ে ভালো হচ্ছে আপনার লার্নিংটা। হ্যাঁ, আপনার রেজাল্টটা ভালো থাকা, আপনার ইংলিশ স্কিল, ম্যাথমেটিক্স স্কিল, রিসার্চ স্কিল, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার স্কিল, এগুলো ভালো থাকাটা বেটার। হ্যাঁ, TOEFL, IELTS, which one is better? আপনার ইউনিভার্সিটি আইএলটিএস আসলে পৃথিবীর সব জায়গায় অ্যাকসেপ্টেড, সো আইএলটিএস দেওয়াটা ভালো, বাট অনেক জায়গায় TOEFL চায়, সেক্ষেত্রে আপনি TOEFLটা কনসিডার করতে পারেন। আর মাস্টার্স এর জন্য হ্যাঁ সেম ফরম্যাট, মাস্টার্স এর জন্য সেম ফলো করতে পারেন, বাট আগে দেখবেন যে মাস্টার্স আপনার ডিপার্টমেন্টে ফান্ডিং আছে কিনা। বাংলা থেকে দেশের বাইরে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজে আসতে পারেন, আপনি চাইলে পলিটিক্যাল সায়েন্সে আসতে পারেন, ইভেন আপনি চাইলে কম্পিউটার সায়েন্সে আসতে পারেন, সুযোগ আছে এখানে, সুযোগ অবারিত সুযোগ। ঠিক আছে, বাট আপনাকে আপনার ডকুমেন্টস গুলো সেভাবে প্রিপেয়ার করতে হবে। ওকে, সো এরপর আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, জি, স্যার এসওপির ক্ষেত্রে কি ইউনিভার্সিটির সম্পর্কে বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করাটা কি করলে কি এটা কোনো কিছু হয় কিনা? আর সেম কথা হচ্ছে কি স্যার, লাস্ট ইয়ার দিকে থিসিস করতে গেলে থিসিসটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা লেকচারার আন্ডারে করলে এটা কোনো ইফেক্ট পড়ে কিনা বাইরের দেশের স্কলারশিপের পাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে না, এগুলো আসলে ইফেক্ট করে না, বিকজ আপনার থিসিসের টপিকটা কি সেটা হয়তো ওরা দেখবে যে না, সে একটা ভালো টপিকে থিসিস করছে, কার আন্ডারে করছে এটা কোনো মানে খুব বড় ফ্যাক্ট না। হ্যাঁ, যদি না ধরেন এখন, হ্যাঁ যদি বলেন যে ভাই আমি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে থিসিস করতেছি, সেটা একটা ভিন্ন ব্যাপার ভাই। এছাড়া হচ্ছে আপনার মানে বাকিগুলা অত আহামরি কিছু না। হ্যাঁ, খুব টপ নচ কেউ না হইলে ওগুলো আসলে খুব কোনো বিষয় না। আর স্টেটমেন্ট অফ পারপাস এর ক্ষেত্রে হ্যাঁ, আপনি যখন ইউনিভার্সিটিতে এপ্লাই করতেছেন, আপনি ওই ইউনিভার্সিটিতে কি অবদান রাখবেন, ডিপার্টমেন্টে কি অবদান রাখতে পারবেন, এই বিষয়গুলো উল্লেখ করতে হয় এসওপির মধ্যে। এবং আরো বিষয় আছে যে অনেক সময় ইউনিভার্সিটি গুলো লিখে দেয় যে আমার এই এসওপিতে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ,
যেমন যদি আমি এটা একটু দেখি নর্থ ক্যারোলিনাতে, আচ্ছা যেমন ধরেন ইউনিভার্সিটি অফ পিটসবার্গে কম্পিউটেশনাল সোশ্যাল সায়েন্স, এদের এখানে যেমন ধরেন এই যে কোশ্চেন আনসার স্টাইলে এরা লিখে দিছিল যে হাউ ক্যান উই ইউটিলাইজ দিস থিং, এই কোশ্চেন গুলোর অ্যান্সার ওদেরকে করতে হয়েছে, ঠিক আছে? মানে এগুলো আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে আর কি, যে আপনার কি কি লাগবে। আচ্ছা নেক্সট, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের দীর্ঘ সেশন এখানে শেষ করতে পারি। স্যার আমার একটা লাস্ট কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ স্যার বিশেষ করে দেখা যায় যে ইউএস এর যে টপ ইউনিভার্সিটি গুলা, যেমন ধরেন হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন, ক্যালিফোর্নিয়া, জন হপকিন্স, তো আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট অ্যাপ্লাই করে কিন্তু রিজেকশন ওইখান থেকে পায়। তো এই রিজেক্টের মূল কারণটা কি? আমাদের কি প্রোফাইলটা ওদের সাথে ম্যাচ করে না, নাকি পার্টিকুলার কোনো একটা সেগমেন্টে আমরা পিছায় আছি, এমন কি কোনো কারণ আছে কিনা? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে মানে পিছায় থাকি, এটা এটা একটা সত্য কথা। এবং হার্ভার্ড, এমআইটি এখানেও খুব কম্পিটিটিভ, হ্যাঁ? মানে ইউএসএ যারা এপ্লাই করে এরাও খুব কম্পিটিটিভ। তো দেখা যায় যে অ্যাডমিশন রেট খুব কম হয় কেন? কারণ ওখানে কম্পিটিশন বেশি, ওখানে প্রোফাইলটা খুব হাই লাগে, ঠিক আছে? খুব হাই প্রোফাইল প্রয়োজন হয়, ঠিক আছে? তো দেখা যায় যে আ আমাদের প্রোফাইল ওই লেভেলে না থাকার কারণে আমরা হচ্ছে জিনিসটা করতে পারি না। স্টাডি গ্যাপ 4 ইয়ার্স এমএসসি আ নতুন করে হ্যাঁ, পসিবল। আপনি হচ্ছে চাইলে একটু পেপার পাবলিশ করার ট্রাই করতে পারেন, কিংবা স্টাডি গ্যাপ 4 ইয়ার্স জব এক্সপেরিয়েন্স না থাকলেও একটু জব এক্সপেরিয়েন্স আসলে এটা খুব সমস্যা করে না গ্যাপ থাকলে। বাট যদি আপনি জব এক্সপেরিয়েন্স দেখাতে পারেন সেটা ভালো, ঠিক আছে? নোমান ভাই বলছেন যে পলিটিক্যাল সায়েন্সের জন্য ইউনিভার্সিটির লিস্ট। ভাই আপনি একটু কাইন্ডলি হচ্ছে আমার লিঙ্কডইন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নক দিন, আমি হচ্ছে ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব। আমি স্লাইডটা শেয়ার করে দিব। স্লাইডের মধ্যে হচ্ছে আমার লিঙ্কডইন, ইমেইল দুইটাই আছে। সো কন্টাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা। সো আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকের এই দীর্ঘ লম্বা সেশন এখানে শেষ করতে পারি। লাস্টে হচ্ছে আমার কিছু কথা, যে আপনাকে ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট হইতে হবে যে কেন আপনি ইউএসএ আসতে চান হায়ার স্টাডির জন্য। আপনার আসলে উদ্দেশ্য কি? আপনার লং টার্ম প্ল্যানিং কি? আপনি কি জাস্ট পড়াশোনার জন্য আসতে চান? নাকি আপনি এসে কাজ করবেন? কি করতে চান সেটা আসলে ১ম কথা। আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। জি, জি। ডাবল মাস্টার্স না আসলে ঐরকম দেখি নাই। মানে এটা আমার জানা নাই আসলে। ডাবল মাস্টার্স বলতে কি? যে আমি সেকেন্ড মাস্টার্স করব এমন কিছু, নাকি হচ্ছে ও আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। না এইটা যেমন আমার এখানে আমি দেখছি যে আ পলিটিক্যাল সায়েন্স আর ল ডিগ্রি একসাথে দেয়, হ্যাঁ? বাট এই ইউনিভার্সিটিতে মানে একটার মধ্যেই, একটা প্রোগ্রামে। আবার দেখা যায় যে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স একসাথে থাকে। ঠিক আছে? সো এইটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। হ্যাঁ? আচ্ছা, জি। সো আমি যেটা বলছিলাম যে আসলে আ আমাদেরকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমরা কেন দেশের বাইরে আসতে চাই। জাস্ট এপ্লাই করব এজন্য না। আপনি আগে আ লক্ষ্য স্থির করেন যে আমি এইজন্য হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে আগ্রহী, ইচ্ছুক। দেন আ সবকিছু গোছান কাগজপত্র। IELTS লাগবেই। IELTS ছাড়া হবে না। IELTS ছাড়ার চেষ্টা কইরেন না। আ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে কি ওকে। আসলে ইসি এর ক্ষেত্রে সবকিছুই সেম, যে ক্লাবিং থাকা বা হচ্ছে বিভিন্ন ফর এক্সাম্পল বিএনসিসি যদি বলি বা ডিবেটিং সোসাইটি যদি বলি, এদের সাথে কানেক্টেড থাকা এই জিনিসটা। আ আপনার নিজের ফ্যাকাল্টিদের জন্য আপনি স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন।
যে স্যার আসলে আমি এই ব্যাপারে কাজ করতে চাই। তো তারপর দেখেন স্যার রাজি হয় কিনা, বা স্যাররা যদি সরাসরি অ্যাপ্রোচ না পছন্দ করে ইমেল করতে পারেন। সো আর এই তো মোটামুটি এই তো ছিল। তো আপনাদের উচ্চশিক্ষার যাত্রা শুভ হোক। আমি ইচ্ছা রাখবো ইনশাল্লাহ আপনারা সবাই যারা আজকে অ্যাটেন্ড করেছেন সবাই টুডে টুমরো ইনশাল্লাহ ইউএস আসবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনাদের সবার জন্য দোয়া রইল। তবে একটা জিনিস মাথায় রাখবে যে প্ল্যানিংটা যেন স্থির থাকে এবং আমি যাবই যাব, হ্যাঁ, এই ধরনের মাইন্ডসেট যেন থাকে। বিকজ আপনি হোঁচট খাবেন, ডেফিনেটলি হোঁচট খাবেন, বাট উঠে দাঁড়ানোর মতো ইচ্ছা শক্তি আপনার থাকতে হবে, তাহলে আপনার জন্য সবকিছু সহজ হবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। স্যার জি পিঙ্কি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে শত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ